ওকে, আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের সকলের? আজকে এনার্জেটিক একটা ক্লাস হবে ইনশাল্লাহ, ঠিক আছে? আহ, ঠিক আছে, তো তোমরা সবাই একটু দ্রুত জয়েন করে ফেলো আর সবাই একটু বন্ধুদেরকে মেনশন করো। এক চিত্রে কিভাবে আসলে উপবৃত্ত পুরাটা শেষ করা যায় সেটা আজকে আমরা একটু দেখবো। ভাইয়ার ভয়েস এবং বোর্ড যেটা ক্লিয়ার কিনা সবাই একটু বলে দাও দেখি। সবাই একটু বন্ধুদেরকে মেনশন করে দিই। সবাই সবাই একটু বন্ধুদেরকে মেনশন করে দিই। প্রচুর গরম আজকে, প্রচুর গরম, ঠিক আছে? তার মধ্যে ফ্যান অফ করে ক্লাস নেওয়া মানে খুবই টাফ, ঠিক আছে? আজকে হচ্ছে আমি অপু ভাইয়ের কাছে আবেদন জানাবো যে আমার একটা এসি গিফট করে, ঠিক আছে? তোমরা কি চাও যে অপু ভাই আমাকে একটা এসি গিফট করুক? তো অপু ভাই যদি একটা এসি গিফট করে, ঠিক আছে, তাহলে মনে করো যে অপু ভাইয়ের মতো টানা 3-4 ঘন্টা আর কি ক্লাস নিতে পারবো, ঠিক কিনা? তো তোমরা সবাই একটু দ্রুত জয়েন করে ফেলো। তোমরা যদি বলো যে ভাই অপু ভাই গিফট করবে, তাহলে হচ্ছে আমি অপু ভাইয়ের কাছে আবেদন জানাবো যে ভাই সব বাচ্চারা বসে আপনি আমাকে একটা এসি গিফট করেন। তো তোমরা আমাকে বলো যে কেউ কি চাও যে অপু ভাই আমাকে একটা এসি গিফট করুক এই গরমে? ঠিক আছে, তো সবাই একটু বন্ধুদেরকে মেনশন করে দেই। ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু বন্ধুদেরকে একটু দ্রুত মেনশন করে দিই। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে উপবৃত্ত, ঠিক আছে? তো মোহাম্মদ রশিদ বলছে চায় না, তাহলে আমি আজকে 1 ঘন্টা ক্লাস নিব। যা, তুই যখন বলছিস যে ভাই চাই না, তাহলে ঠিক আছে, আমি 1 ঘন্টার বেশি ক্লাস নিব না। দাঁড়া, 1 ঘন্টা ক্লাস, 1 ঘন্টা ক্লাস নেওয়া মানে অনেক কিছু কিন্তু এই গরমে, জানিস তো। আমাকে রশিদ যখন বলছে যে ভাই চাই না, তাহলে ঠিক আছে, আমি 1 ঘন্টা ক্লাস নিব। যা, ভাইয়ের 2টা আছে, একটা দিয়ে দেখ। এই তো, ঠিক আছে। তো যারা যারা এই যে কতজন চাচ্ছে আমাকে একটা এসি গিফট করুক, অপু ভাই কই? তো সবাই একটু দ্রুত জয়েন করো, তাহলে আমরা ক্লাসটা শুরু করবো, ঠিক আছে? সবাই একটু দ্রুত জয়েন করো দেখি। 7:30টায় আসার কথা। আমার ফোনে চার্জও বেশি আজকে, মানে আমি চার্জ দিতে ভুলে গেছিলাম ফোনটাতে। তো যতক্ষণ চার্জ থাকবে ততক্ষণ ক্লাস চলবে ইনশাল্লাহ। তো দেখা যাক কতক্ষণ ক্লাস নেওয়া যায়। 1 ঘন্টা হবে, 1 ঘন্টা ক্লাস চলবে। 1 ঘন্টা ক্লাসের মধ্যে উপবৃত্ত পার্টটা পুরোটাই শেষ করে দিতে পারবো, অধিবৃত্তটা হালকা টাচ করতে পারি। তো দেখা যাক। সবাই যারা যারা সালাম দিচ্ছি ভাইয়া। মোহাম্মদ রশিদ বলছে শুকে থাকলে পড়া হয় না। হ্যাঁ, তাহলে তুই ফ্যান অফ করে দিয়ে তুই ক্লাসটা কর আমার, তারপরে তুই আমার কইস যে ভাই শুকে থাকলে পড়া হয় না, ঠিক আছে? হ্যাঁ ভাই, ওয়ালাইকুম আসসালাম সাদিয়া। তারপরে দেখি কতজন আমাদের সাথে যুক্ত হয় আজকের ক্লাসটিতে। আমি আবারও বলে দিচ্ছি, আজকের ক্লাসটা মোস্ট ইম্পর্টেন্ট, এবং ঢাকা ইউনিভার্সিটি এই ইউনিটে যে এমসিকিউগুলো আসবে এবার, তার ভিতর থেকে এবার একটা প্রশ্ন আসবে সেই উপবৃত্ত টপিক থেকেই কোশ্চেনটা এবার আসবে ইনশাল্লাহ। তো সবাই আর কি একটু দ্রুত জয়েন করে ফেলো, তাহলে আমরা ক্লাসটি শুরু করতে পারবো। সবাই কি সুন্দর মেনশন করতেছে মোবাইল, আল্লাহ রে। সবাই একটু, ঠিক আছে, দ্রুত জয়েন করি। তো আমাদের এই জায়গা থেকে আর কি প্রচুর ইয়া হবে, ঠিক আছে? দেখি কতজন আমাদের সাথে আজকে যুক্ত হয়। আর আজকে ক্লাসটা একটু এনার্জেটিক ক্লাস নেওয়ার চেষ্টা করব, বাকিটা আল্লাহর ইচ্ছা। কারণ ইফতারি কম করছি আজকে, জাস্ট পানি খাইছি আর অল্প একটু মুড়ি খাইছি, যেন এনার্জেটিক একটা ক্লাস নিতে পারি। ইফতারি বেশি খাইলে টায়ার্ড লাগে বেশি, তো আমি একটু হেলদি, তো তো এই জন্য আর কি একটু কম করে খাই। তোমাদের যখন ক্লাস থাকবে এখন থেকে একটু জাস্ট পানি খাবো আর মুড়ি খাবো, খেয়ে ক্লাসে জয়েন করবো, ঠিক আছে? তো তোমরা সবাই, না আজকে সুপার ওভার হবে না। তুই বললি যে অপু ভাইয়ের কাছ থেকে আমি এসি গিফট চাইছি, তুই বললি যে হবে না, ঠিক আছে? হ্যাঁ, তাহলে হবে না, সুপার ওভার আজকে হবে না। আজকে সুপার ওভার খেলবো না আমি, আজকে আমি খেলবো না তোদের সাথে, ঠিক আছে? প্রতিদিন কি সুপার ওভার খেলা যায় রে? হ্যাঁ, প্রতিদিন কি সুপার ওভার খেলা যায়? দেখা যাক। প্রথমে একটা চিত্র আঁকবো, এক চিত্র দিয়ে আমরা পুরো উপবৃত্তটা শেষ করবো, ঠিক আছে? আজকেও পানি নিয়ে বসছি 2 লিটার, শেষ হবে। পার্ট 1 গ্রুপেই আছে, ঠিক আছে?
ভাইয়া সুপার ওভার চাই। ঠিক আছে, দেখা হোক, দেখি সুপার ওভার হয় কিনা, আমরা দেখি আজকে। ঠিক আছে, 200 হলে আমরা ক্লাস শুরু করব। 200 জন একসাথে অ্যাড হলে আমরা ক্লাসটি শুরু করে দিব। আজকে প্রচণ্ড গরম, আমি ভয়তে চুলও কাটতে যাচ্ছি না, ভাইয়া কোনো কিছুই করতে যাচ্ছে না ভয়তে। করোনা দেশের অবস্থা খুবই খারাপ, তোমরা হয়তো বুঝতেছো না, বাট আসলেই খুবই খারাপ। আমরা আসলে বুঝতেছি না জিনিসটা কি, বাট মানে যাদের হচ্ছে তারা আসলে বুঝতে পারতেছে এই জিনিসটা কতটা ভয়ঙ্কর জিনিস। অলরেডি আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে অবস্থা খুবই খারাপ। আমি গতকাল সারা রাত বসে বসে, ঠিক আছে, তো দেখছি আর কি, কিছু ভিডিও দেখছি, বিবিসি চ্যানেলের কিছু ভিডিও দেখলাম, খুব বাজে অবস্থা। আচ্ছা, তো আমি আবারও বলে দিচ্ছি, যারা একদম প্রথম থেকে থাকবা আজকের ক্লাসটাতে, তারা একদম শেষ পর্যন্ত থাকার চেষ্টা করো। কিছু জিনিস নিয়ে যেতে পারবা, কিছু প্রশ্ন আমি 90% দিয়ে দিব, যে এই প্রশ্নগুলো এবার যে কোনো ইউনিভার্সিটি এক্সামগুলোতে তোমরা পেয়ে যাবা সরাসরি। তো আমি এই জন্যই বলতেছি, ঠিক আছে, এই জন্যই আমি বলতেছি যে তোমরা সবাই দ্রুত হচ্ছে একদম শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবা আজকে যারা প্রথম থেকে থাকবা। আমি চিত্র আঁকার সময় যেন কেউ চলে না যাও, কারণ চিত্রটা তোমাদের আঁকতে হবে। আজকে সবার হ্যান্ড নোট আমি দেখতে চাই, ক্লাস শেষে সবার হ্যান্ড নোটটা দেখতে চাই। যার চিত্র সবচাইতে ভালো হবে সে, মানে যে আজকে এই ক্লাসটা খুব সুন্দর করে ফুটিয়ে তুলতে পারবে, সে আমার তৈরি ম্যাথ ম্যাজিশিয়ান সাজেশনটা উপহার হিসেবে পাবে। শুধুমাত্র একজন, সেই কাঙ্ক্ষিত একজনই শুধুমাত্র আমার ম্যাথ ম্যাজিশিয়ান সাজেশনটা উপহার হিসেবে পাবে। ঠিক আছে, কারণ স্টক আমার লিমিটেড, একদমই লিমিটেড, প্রতিদিন অনেক পরিমাণে অর্ডার আসতেছে। তো ম্যাথ ম্যাজিশিয়ান সাজেশনটা হচ্ছে এরকম সাজেশন, যে সাজেশনটাকে আমি প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক একদম শর্ট করে প্রত্যেকটা টেকনিক সহকারে আমি সাজাইছি। তো ওই প্রশ্নগুলো মোটামুটি বলতে পারো যে এবার যে কোনো ইউনিভার্সিটিতে আমি টার্গেট রেখেছি সরাসরি 80% কমন ফেলানোর। তো ওইরকমই একটা সাজেশন আমি তাকে গিফট করতে যাচ্ছি। তো বুঝতেই পারতেছো যে আমি আসলে আজকে কতটুকু ক্লাস করাবো আর কতটুকু এনার্জেটিক একটা ক্লাস করাবো। তো এই জন্যই বলতেছি, যারা একদম একদম প্রথম থেকে থাকবা তারা একদম শেষ পর্যন্ত থাকবা। ঠিক আছে, তো এই জন্য বলতেছি, এখানে অনেকেই আছে যারা আমার সাজেশনটা নিছে এবং তারা অনেকেই বলবে যে ভাইয়া সাজেশনটা কেমনভাবে করছে। তারা যদি একবারও এপিট ওপিট উল্টায় তাহলেই বুঝতে পারবে। তো আমি কি ক্লাসটা শুরু করব? তোমরা যদি অ্যানাউন্সমেন্টটা এইটাই যে আজকের ক্লাসটার বেস্ট হ্যান্ড নোট যে গ্রুপে আপলোড করবে সে হচ্ছে, আমি যে চিত্রটা এঁকে দিব সেই চিত্রটা খুব সুন্দর করে যে আঁকতে পারবে এবং হ্যান্ড নোটটা, তাকে হচ্ছে আমি আমার স্পেশাল সাজেশনটা গিফট করব। জাস্ট একজনকে আমি সবার হ্যান্ড নোট চেক করবো আজকে মিড নাইটে। চেক করার পরে দেন হচ্ছে আমি আসলে দেখব যে কতজন আমার এটা করছে আর কি। ঠিক আছে, তো আমি সুপার ওভারও খেলবো, সুপার ওভার খেলবো, দুইটা সুপার ওভার খেলবো। দুইটা সুপার ওভারে যারা জিতবে, যেই দুইজন জিতবে তারা হচ্ছে আমার ক্যালকুলাসের 20 লেকচার গিফট পেয়ে যাবে। 20 লেকচার, অর্থাৎ ক্যালকুলাসের প্রিমিয়াম 20 লেকচার গিফট পাবে। তো এরকম আর কি, আমি প্রতিটা ক্লাসে আমি সুপার ওভার রাখার চেষ্টা করি, একটা দুইটা হোক যাই হোক। তো একদম প্রথম থেকে যারা আছো তারা একদম শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবো। আমরা শুরু করব চিত্রটা দিয়ে, ঠিক আছে? তো চলো, আমরা 194 হয়েছে। তো দেখা যায় হাতের লেখা খারাপ, ওইটা ফ্যাক্ট না। তুমি তোমার চিত্রটা তুমি পেন্সিল দিয়ে লিখবা, তুমি আসলে কতটুকু বুঝতেছো এই চিত্রটা থেকে। একটা চিত্র থেকে আমরা পুরোটা বের করে আনতে পারবো, জাস্ট এতটুকু একটু চিন্তা করবা। তো সুপার ওভার কী হবে, একটা প্রশ্ন দিব, এই প্রশ্নটা 6 সেকেন্ডের মধ্যে যে প্রথম উত্তর করতে পারবে সে হচ্ছে বিজয়। এটা হচ্ছে সুপার ওভার, ঠিক আছে? তো চলো আমরা শুরু করি। আজকে আমাদের টপিক হচ্ছে উপবৃত্ত। তো এই টপিকটা কেন আমি এভাবে পড়াবো সেটা একটু রিজন আছে। কীভাবে পড়াবো, সবাই আমার সাথে সাথে চিত্রটা আঁকবা। আগে চিত্র আঁকা শেখাই তোমাদের, ঠিক আছে? চিত্র আঁকা শেখাই, আগে চিত্র আঁকা শেখাই। তো আমি আগে একটা প্রথমে উপবৃত্ত নিব, একটা উপবৃত্ত নিব। চিত্রটা কীরকম যেন একটা ঘোড়ার ডিমের মতো হয়ে গেছে। তো যাই হোক, এটা কোনো ফ্যাক্ট না, আমরা চিত্রটা জাস্ট বুঝতে পারলেই হয়েছে। তো দেখো, এটা আমাদের হচ্ছে একটা উপবৃত্ত, ঠিক আছে? তো উপবৃত্তের সাধারণ যে সমীকরণটা আছে সেটা আমরা জানি, সেটা হচ্ছে x² বাই a² প্লাস y² বাই b² ইকুয়ালস টু 1 লিখে রাখতে পারো। আচ্ছা, এই সমীকরণটা আমি এইভাবে না দিয়ে আমি একটু নিচের দিকে লিখি, তাহলে আর ভালো হয়। x² বাই a² প্লাস y² বাই b² ইকুয়াল 1, সবাই লিখে রাখো। এটা হচ্ছে আমার উপবৃত্তের সাধারণ সমীকরণ। তো এতটুকু গেল, ঠিক আছে? তো এখন আমার কথা হচ্ছে, এইটা তো আমার মূল বিন্দু ছিল, একটা গ্রাফের একটা মূল বিন্দু ছিল, ঠিক আছে? তো
চলো আমরা শুরু করে দিই জিনিসটা। সেটা হচ্ছে এই পাশে তুমি দিবা উপকেন্দ্র, এই পাশেও সেম একটা উপকেন্দ্র দিবা। তো এটা আমাদের শীর্ষবিন্দু, এটা আমাদের শীর্ষবিন্দু দিবা, ঠিক আছে? তাহলে উপকেন্দ্র এস, শীর্ষবিন্দু এ। যেহেতু এই পাশে এস এ ধরেছো, হাতের বাম দিকে ধরবা এস প্রাইম আর ধরে নিবা এ প্রাইম। শেষ, তোমার কাজ শেষ। তো এবার আমরা যে কাজটি করব সেটা হচ্ছে একটু খেয়াল করো, উপবৃত্ত বরাবর, আমি একটু নীল কালিটা নিয়ে নিই তাহলে আরও বেটার হয়। উপবৃত্ত বরাবর আমরা উপকেন্দ্র বরাবর উপকেন্দ্রিক লম্ব ড্র করে ফেলবো। উপকেন্দ্রিক লম্বটা আমরা ড্র করে ফেলবো, উপকেন্দ্রিক লম্বটা আমরা ড্র করলাম। এবার এ অর্থাৎ শীর্ষবিন্দু বরাবর আমরা একটা লম্ব এঁকে ফেলবো। শীর্ষবিন্দু বরাবর আমরা একটা লম্ব এঁকে ফেলবো। এঁকে ফেলো সবাই, আমি যেভাবে আঁকাবো সেভাবে আঁকার চেষ্টা করো। এই পাশে আমরা একটা দ্বিকাক্ষ দিব, এই পাশে আমাদের একটা দ্বিকাক্ষ রেখা বা নিয়ামক রেখা, দ্বিকাক্ষ রেখা বা নিয়ামক রেখা। এই পাশটা একটু বড় করে দিই যেহেতু ক্যামেরা আমাকে ধরতেছে। তো এই পাশটা আমার দ্বিকাক্ষ রেখা বা নিয়ামক রেখা। এখন এই যে উপবৃত্তটা আঁকলাম, এটা কোন ক্ষেত্রে আঁকলাম সেটা আমাদেরকে একটু দেখতে হবে। এটা আমরা এঁকেছি আসলে এ ইজ গ্রেটার দেন বি হলে, এ ইজ গ্রেটার দেন বি হলে। তো সবাই আমার সাথে সাথে একটু লিখবা। তোমার কাছে মূল বিন্দু বলতে আমরা জানি 0,0, 0,0। তো মূল বিন্দু থেকে এস অর্থাৎ উপকেন্দ্র পর্যন্ত তাদের মধ্যবর্তী দূরত্বটা হবে, সবাই লিখে রাখতে পারো যে এ ই, 0, এ ই, 0। আর শীর্ষবিন্দুটা হয় এ, 0, শীর্ষবিন্দু হয় এ, 0। তো এটা এক্স এর পজিটিভ অক্ষ, এটা এক্স এর পজিটিভ অক্ষ, এটা এক্স এর নেগেটিভ অক্ষ। আর এটা ওয়াই এর পজিটিভ অক্ষ, এটা ওয়াই এর নেগেটিভ অক্ষ। এগুলো তোমরা সবাই জানো, এই জিনিসগুলো নিয়ে কোনো কনফিউশন থাকার কথা না। তো এক্স এর ধনাত্মক অক্ষের দিকে আমরা যতটুকু এঁকেছি সেটা এবার ঋণাত্মক অক্ষের দিকে আমরা একটু আঁকার চেষ্টা করি। তাহলে উপকেন্দ্রটা হবে -a e, 0, আর শীর্ষবিন্দুটা তখন হয়ে যাবে আমার কাছে -a, 0, শেষ। তাহলে আমি একবার প্লাসের দিকে উপকেন্দ্র নিলাম, একবার প্লাসের দিকে শীর্ষবিন্দু নিলাম, একবার মাইনাসের দিকে উপকেন্দ্র নিলাম, একবার মাইনাসের দিকে শীর্ষবিন্দু নিলাম। তো এখন আমার কথা হচ্ছে, আমি যখন এই কাজটি করতে যাব তখন আমার সাথে সাথে সবাই অনেকেই বলে যে ভাই আপনি এই চিত্রটা এইভাবে কেন একসাথে সব কিছু নিয়ে আসেন। একসাথে সব কিছু নিয়ে আসার একটাই রিজন আছে, যে একটা চিত্রের মধ্যে তুমি 18টা সূত্র কিভাবে একসাথে শেষ করতে পারো সেটা আমি দেখাবো। তো সবাই আমরা একটু চেষ্টা করি, এখানে আমার যেই দ্বিকাক্ষ আছে সেইটা আমার স্থানাঙ্কটা কি হবে সেটা আমরা একটু চেষ্টা করি। সেটা হবে a ভাগ e, 0। এটা ধনাত্মক অংশ, এটা ঋণাত্মক অংশ যেহেতু, তাহলে -a ভাগ e, 0 বসিয়ে দাও। -e ভাগ a ভাগ e, 0 শেষ। তো এখন এটা যেহেতু a ইজ গ্রেটার দেন b হলে তার ক্ষেত্রে উপবৃত্তের কথা বলেছে, তো সেহেতু x অক্ষটা হবে আমাদের কাছে বৃহৎ অক্ষ। লিখে রাখো বৃহৎ অক্ষ, সবাই লিখে রাখো বৃহৎ অক্ষ। x অক্ষটা হবে বৃহৎ অক্ষ। তাহলে y অক্ষটা কি হবে? লিখে রাখো ক্ষুদ্র অক্ষ। y অক্ষটা কি হবে? ক্ষুদ্র অক্ষ। লিখে রাখো ক্ষুদ্র অক্ষ। তাহলে এখন অনেকে আমাদের কাছে প্রশ্ন করে থাকে, ঠিক আছে, প্রশ্ন করে থাকে যে ভাইয়া বৃহৎ অক্ষের অপর নাম কি, বা হচ্ছে এই জিনিসগুলো কি। তো আমি বলে দিই, এইটা হচ্ছে আমাদের দ্বিকাক্ষ বা নিয়ামক রেখা, দ্বিকাক্ষ বা নিয়ামক রেখা। লিখে রাখো সবাই নিয়ামক রেখা। আর এটা হচ্ছে বৃহৎ অক্ষ, এক্স অক্ষ। এটা ক্ষুদ্র অক্ষ বা অনুবন্ধী অক্ষ বলা হয়, বা অনুবন্ধী অক্ষ বলা হয়। লিখে রাখো অনুবন্ধী অক্ষ, অনুবন্ধী অক্ষ, ক্ষুদ্র অক্ষ বা অনুবন্ধী অক্ষ বলা হয়। এবার আমার কথায় সবাই একটু আসো, বুঝি নাই কেন a ইজ গ্রেটার দেন b হলে, a ইজ গ্রেটার দেন b হলে, তাহলে আমি বলতেছি b থেকে a বড়। যখন b থেকে a বড় তখন আমরা বলে থাকি x অক্ষের দিকে হচ্ছে হলো আমার মানগুলো হচ্ছে হলো বড়। তার মানে দেখো, একটা উপবৃত্ত যখন আমি আঁকতেছি, এই উপবৃত্তটা আঁকতেছি, এটা কোন অক্ষে বরাবর আঁকছি? x অক্ষের উপর আঁকছি না? x অক্ষের উপর আঁকছি না, এটাকে y অক্ষের উপর এঁকেছি? আঁকি নাই। কারণ কি? এটা a ইজ গ্রেটার দেন b, অর্থাৎ a এর মানটা b থেকে বড়, দ্যাটস ওয়াই এটা এঁকেছি। আমি যদি বলতাম যে ভাইয়া a ইজ লেস দেন b হলে, তখন এই উপবৃত্তটা কি হইতো? কিছু না, জাস্ট এটাকে এইভাবে উল্টাই দিতা, y অক্ষ বরাবর তখন হয়ে যেত। তাহলে তখন y অক্ষটা হইতো আমার বৃহৎ অক্ষ, x অক্ষটা হইতো আমার কাছে ক্ষুদ্রাক্ষ। এবার কি ক্লিয়ার? এবার একটু আসো,
ভাইয়া তুমি যদি এই জিনিসগুলো না বোঝো তাহলে তো তুমি অ্যাডমিশনে একদমই পুরো মানে বাজে অবস্থা। তাহলে 3 বছর ধরে ইন্টারমিডিয়েট পড়ে কি করতেছো? এটা তো নর্মাল একটা জিনিস। অ্যাডমিশন ক্লাসগুলো হবে তুমি কিছুটা জিনিস জানো, তারপরে তুমি ক্লাস করতেছো, ঠিক না? তো এইগুলো তো বেসিক জিনিস, যে কেন আমার এক্স অক্ষটা বৃহৎ অক্ষ, কেন আমার ওয়াই অক্ষটা ক্ষুদ্রাক্ষ। তো সবাই একটু খেয়াল করো। এখন আমি তোমাদের কাছে একটা প্রশ্ন করব, সবাইকে একটা প্রশ্ন করব, খুব ঠান্ডা মাথায় চিন্তা করবা। আমি যদি তোমাদের কাছে প্রশ্ন করি যে ভাইয়া এইখান থেকে এই শীর্ষবিন্দু পর্যন্ত, এখান থেকে এই শীর্ষবিন্দু পর্যন্ত, আবার এইখান থেকে এদের শীর্ষবিন্দু পর্যন্ত, তার মানে মূল বিন্দু থেকে এইদিকে শীর্ষবিন্দু, মূল বিন্দু থেকে এইদিকে শীর্ষবিন্দু, তোমরা বলো এক্স এর মান কত? তোমরা বললো ভাইয়া এ, মূল বিন্দু যেহেতু 0 0 ছিল আর এটা a, 0 ছিল, তাহলে এক্স ইকুয়াল এ। তারপরে সেম যখন তুমি নেগেটিভ অক্ষের দিকে আসতেছো তখন তোমরা বলবা এক্স ইকুয়াল মাইনাস এ, এক্স ইকুয়াল মাইনাস এ। ভাইয়া ঠিক আছে, আমরা সব কিছুই জানলাম, আপনি খুব সুন্দর করে বলে দিলেন। এখন আমি যদি তোমার কাছে বলতে চাই, এখন আমি যদি তোমার কাছে প্রশ্ন করি জিনিসটাকে নিয়ে, সবাই একটু খেয়াল করবা। আমি যদি তোমার কাছে শুধু প্রশ্ন করি যে ভাইয়া মূল বিন্দু থেকে উপকেন্দ্রিক মধ্যবর্তী দূরত্ব কত, মূল বিন্দু থেকে উপকেন্দ্রের দূরত্বটা কত, মূল বিন্দু থেকে উপকেন্দ্রের দূরত্বটা কত, তাহলে তুমি বলবা এক্স ইকুয়াল এ ই, আবার এখানে বলবা এক্স ইকুয়াল মাইনাস এ ই, ঠিক কিনা? সবাই একটু বলি আমরা, এতটুকু তোমরা ক্লিয়ার কিনা? ওকে ঠিক আছে, ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে, বুঝছো, গুড, ওকে। তো একটু খেয়াল করো, আমি যেভাবে চিত্রগুলো লিখতেছি এইভাবে সবাই একবার একটু শেষ করো। তো আমি বলে দিছি এক্স ইকুয়াল মাইনাস এ, এক্স ইকুয়াল এ, তাহলে মূল বিন্দু থেকে উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব কত? তোমরা বলবা নেগেটিভ অক্ষের দিকে এক্স ইকুয়াল মাইনাস এ, পজিটিভ অক্ষের দিকে হচ্ছে প্লাস এ ই। তো এবার আসো, এবার আরো দুইটা জিনিসে যাব। আমি তোমাদের কাছে আরো দুইটা জিনিসে যাব। সেই দুইটা জিনিস, আমরা যেহেতু দ্বিকাক্ষ ধরেছি, দ্বিকাক্ষ জেড ধরে নাও, এটা জেড প্রাইম ধরো, আর এই দ্বিকাক্ষকে জেড ধরো। জেড ইকুয়ালস টু হচ্ছে এ বাই ই কমা 0, আর জেড প্রাইম হচ্ছে মাইনাস এ ভাগ ই কমা 0। তো সবাই এবার একটু খেয়াল করো, এই পর্যন্ত গেল। এখন এই চিত্র থেকে আমরা আরো কিছু জিনিস বের করব। তোমার কাছে যদি আমি প্রশ্ন করি মূল বিন্দু থেকে দ্বিকাক্ষ, মূল বিন্দু থেকে দ্বিকাক্ষ এদের মধ্যবর্তী দূরত্ব কত, মূল বিন্দু থেকে দ্বিকাক্ষ এদের মধ্যবর্তী দূরত্ব কত, দেখি কে কে পারো। মূল বিন্দু থেকে ধনাত্মক অংশের দিকে এক্স এর মান কত, আগে এটা বলো। আবার এখানেও মূল বিন্দু থেকে ঋণাত্মক অক্ষের দিকে এক্স এর মান কত, এইটা আগে বলো। আগে এতটুকু একটু বলে দাও, মূল বিন্দু থেকে দ্বিকাক্ষ বা নিয়ামক রেখার এক্স এর মান কত, দেখি কে বলতে পারো। ফার্স্ট কথা বলো, ফার্স্ট। আমি ফার্স্ট জানতে চাচ্ছি, আমি ফার্স্ট বলতে যাচ্ছি যে এটা কি হবে, আগে ফার্স্ট দেখি কে বলতে পারো। একজন বলে দিয়েছে যে ভাইয়া এক্স ইকুয়াল হচ্ছে হলো এ বাই ই, আর একটা হচ্ছে এক্স ইকুয়াল মাইনাস এ বাই ই। ভাইয়া সাব্বাস, তোদেরকে সাব্বাস, এই তো গুড, এই তো গুড। তো আমি যখন এই মূল বিন্দু থেকে দ্বিকাক্ষ বা নিয়ামক রেখার মধ্যবর্তী দূরত্ব বলবো তখন বলবো এক্স ইকুয়াল এ বাই ই, আবার মূল বিন্দু থেকে এক্স এর নেগেটিভ অক্ষের দিকে যখন বলবো তখন বলবো এক্স ইকুয়াল মাইনাস এ ভাগ ই। তো আমাদের এমসিকিউতে আরো দুইটা প্রশ্ন আসে, সেই দুইটা প্রশ্ন আমি তোমাদেরকে একটু বলে দিই। দেখো আরো দুইটা প্রশ্ন আসে, সেই দুইটা প্রশ্ন নিয়েও আমি একটু আলোচনা করি আজকে। আসো, সেই দুইটা প্রশ্ন হচ্ছে এরকম, আমার সাথে সাথে সবাই লিখে রাখবা, ঠিক আছে? সবাই লিখে রাখবা, চিত্রটা একবার বোঝা হয়ে গেলে সবাই কোশ্চেনের উত্তর দিতে পারবে। আমি সবার আজকে অ্যান্সার চাবো, সবার, দেখবা সবাই খুব মজা পাবে এই জিনিসটা পড়ে। সবাই আমার সাথে একটু খেয়াল করো, আমি যদি উপকেন্দ্র থেকে, সবাই খেয়াল করো, উপকেন্দ্র থেকে দ্বিকাক্ষ, অনুরূপ দ্বিকাক্ষ, উপকেন্দ্র থেকে অনুরূপ দ্বিকাক্ষের মধ্যবর্তী দূরত্ব বের করতে চাই, তাহলে কি হবে? এনিওয়ান এক্স ইকুয়াল কি হবে? এনিওয়ান উপকেন্দ্র থেকে অনুরূপ দ্বিকাক্ষের নিয়ম, মানে দ্বিকাক্ষের মধ্যবর্তী দূরত্ব, উপকেন্দ্র থেকে অনুরূপ দ্বিকাক্ষের মধ্যবর্তী দূরত্ব, তাহলে এক্স ইকুয়াল কি হবে? দেখি কে বলতে পারো। দেখো এখানে এ ই বলা আছে, এ ই বলা আছে, আর এখানে বলা আছে এ ভাগ ই। তো তোমরা সবাই যেটা করবা, বলবা হচ্ছে ভাইয়া এ ভাগ ই মাইনাস এ ই, লিখে রাখো সবাই, সবাই আমার সাথে এতটুকু লিখে রাখো, এ ভাগ ই মাইনাস এ ই। তাহলে তোমার কাছে এক্সাম্পল আসতে পারে, যে প্রশ্ন আসতে পারে উপবৃত্তের ক্ষেত্রে উপকেন্দ্র থেকে নিয়ামক, আমি আবারও বলে দিচ্ছি, অনুরূপ নিয়ামক রেখার মধ্যবর্তী দূরত্ব কত, অনুরূপ নিয়ামক রেখার মধ্যবর্তী দূরত্ব কত,
এ ই মাইনাস এ ভাগ ই মাইনাস এ ই, এ ভাগ ই মাইনাস এ ই। তাহলে আমি এটা বলতে পারলাম। এখন আমি যদি তোমার কাছে আরো একটা প্রশ্ন করি যে শীর্ষবিন্দু থেকে অনুরূপ দ্বিকাক্ষের মধ্যবর্তী দূরত্ব, শীর্ষবিন্দু থেকে অনুরূপ দ্বিকাক্ষের মধ্যবর্তী দূরত্ব, শীর্ষবিন্দু থেকে অনুরূপ দ্বিকাক্ষের মানে বা নিয়ামকের মধ্যবর্তী দূরত্বের কথা, তখন এটা কি হবে সবাই একটু বলে দাও। তখন তোমরা এটাকে বলবা যে ভাইয়া এ ভাগ ই মাইনাস এ, এ ভাগ ই মাইনাস এ, এ ভাগ ই মাইনাস এ। শেষ। কিন্তু এখানে কয়টা সূত্র আছে জানো সবাই? এবার এখানে কয়টা সূত্র আছে জানো? 18টা সূত্র আছে। দেখবা কিভাবে বের করবো 18টা সূত্র, তোমরা একটু বলো। সাব্বাস, যারা যারা বলতে পারছে সাব্বাস 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 ভাইয়া সাব্বাস। তো এবার তোদেরকে আমি একটু বলতে চাই তোমাদের সবাইকে, এখানে কয়টা সূত্র আছে বলতে পারবা? পুরো চিত্রটার মধ্যে কয়টা সূত্র আছে? পুরো সূত্র, এই চিত্রটার মধ্যে সূত্র আছে 18টা। আমি বের করব? সবাই কি বল? আমি কি বের করে দেখাবো সবাই রে? সবাইকে আমি বের করে দেখাবো যে কয়টা সূত্র আছে। দেখো, এবার আমি তোমাদের কাছে বলতে যাচ্ছি যে আমি এটা কিন্তু এ ইজ গ্রেটার দেন বি এর ক্ষেত্রে এঁকেছি, এ ইজ গ্রেটার দেন বি এর ক্ষেত্রে এঁকেছি। তো দেখো, আমি তোমাদের কাছে প্রশ্ন করব, মূলবিন্দু থেকে শীর্ষবিন্দুর দূরত্ব কত? দূরত্ব কত? তোমরা বলবা মূলবিন্দু থেকে শীর্ষবিন্দুর দূরত্ব হচ্ছে প্লাস মাইনাস, বা তাদের স্থানাঙ্ক বলবা। তাদের স্থানাঙ্ক আমি বলতেছি যে মূলবিন্দু থেকে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক যদি এটা বলা হয় তাহলে তোমরা বলবা প্লাস মাইনাস এ কমা 0। উপবৃত্তের ক্ষেত্রে যখন তোমার কাছে এ ইজ গ্রেটার দেন বি হবে, যখন এ ইজ গ্রেটার দেন বি হবে। আবার আসো, তাহলে মূলবিন্দু থেকে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হবে প্লাস মাইনাস এ কমা 0। তারপরে আসো, আমি যদি বলি মূলবিন্দু থেকে উপকেন্দ্রের স্থানাঙ্ক কি হবে, তোমরা বলবা প্লাস মাইনাস এ ই কমা 0। শেষ। তারপরে আসো, তোমাদের কাছে প্রশ্ন করব, মূলবিন্দু থেকে অনুরূপ দ্বিকাক্ষের মধ্যবর্তী স্থানাঙ্ক কত? তোমরা বলবা প্লাস মাইনাস এ ভাগ ই কমা 0। শেষ। তারপরে আমি তোমার কাছে প্রশ্ন করব যে উপবৃত্তের ক্ষেত্রে শীর্ষবিন্দু কি, মানে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কি? তোমরা বলবা এ অফ এ কমা 0। মূলবিন্দু থেকে উপকেন্দ্রের স্থানাঙ্ক কত সেটা তোমরা বলবা স্থানাঙ্ক, উপকেন্দ্রের স্থানাঙ্ক কত উপবৃত্তের ক্ষেত্রে এ ই কমা 0। ই কি ভাইয়া? উৎকেন্দ্রিকতা। ই কি? উৎকেন্দ্রিকতা। তো তারপরে আসো, আমি এখানে এটা দ্বিকাক্ষ বা নিয়ামক রেখা বলে দিয়েছি, আর ওইটা হচ্ছে আমার বৃহৎ অক্ষ, ওইটা আমার বৃহৎ অক্ষ, নিচের এটা ক্ষুদ্রাক্ষ। এখন আমি যদি তোমাদের কাছে বলতে চাই যে উপকেন্দ্র থেকে অনুরূপ দ্বিকাক্ষের মধ্যবর্তী দূরত্ব কত, তোমরা বলবা যে এ ভাগ ই মাইনাস এ ই। এটা একটা গেল। তোমার কাছে যদি আমি আবারও বলি শীর্ষবিন্দু থেকে অনুরূপ দ্বিকাক্ষ বা নিয়ামক রেখার মধ্যবর্তী দূরত্ব কত, এক্স ইকুয়াল এ ভাগ ই মাইনাস এ। শেষ। আর আমরা উপবৃত্তের সাধারণ সমীকরণ তো জানি যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল 1। তো এতটুকু গেল। তো এবার আমার প্রশ্নটা হচ্ছে যে এই ক্ষেত্রগুলা তোমরা সবাই জানো। আমি যদি তোমার কাছে শুধু প্রশ্ন করি দ্বিকাক্ষের সমীকরণ কি হবে, দ্বিকাক্ষের সমীকরণ কি হবে? দেখো, এক্স এর ক্ষেত্রে একটা এ বাই ই পাইছি, আর এক্স প্রাইমের ক্ষেত্রে মাইনাস এ বাই ই পেয়েছি। তাহলে দ্বিকাক্ষের সমীকরণ হবে প্লাস মাইনাস এ ভাগ ই। গেল। তারপরে আসো, আমি যদি বলি শীর্ষবিন্দু থেকে স্পর্শকের সমীকরণটা কি হবে, শীর্ষবিন্দু থেকে স্পর্শকের সমীকরণটা কি হবে, শীর্ষবিন্দু থেকে স্পর্শকের সমীকরণ। তাহলে দেখো, এখানে একটা এ আর এখানে একটা মাইনাস এ, প্লাস এ মাইনাস এ, তাহলে তোমরা বলবা এক্স ইকুয়াল প্লাস মাইনাস এ। শেষ। তারপরে আসো, আমি যদি বলি উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কি হবে, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ তোমরা বলবা ভাইয়া প্লাস মাইনাস এ ই, এক্স ইকুয়াল প্লাস মাইনাস এ ই। তো গেল। সাব্বাস, এই তো সাব্বাস ভাই, সাব্বাস। সবাইকে অসংখ্য ধন্যবাদ এইভাবে সুন্দর করে বোঝার জন্য। তো
আমি বলে দিই এটা ছিল আমাদের এ ইজ গ্রেটার দেন বি এর ক্ষেত্রে। তো আমি সবার কাছে একটু বলে দিই যে এ ইজ গ্রেটার দেন বি এর ক্ষেত্রে উৎকেন্দ্রিকতা কি হয় আর এ ইজ লেস দেন বি এর ক্ষেত্রে উৎকেন্দ্রিকতা কি হয়। আমি পরবর্তী ধাপে যাওয়ার আগে যারা ক্লাসটি করতেছো তারা সবাই বলো যে পুরো ফিগারটা তোমরা সবাই সুন্দরভাবে আয়ত্ত করতে পেরেছো কিনা, সবাইকে বলে দাও। সবাই আগে একটু বলে দাও যে আমরা সবাই সুন্দরভাবে চিত্রটা আয়ত্ত করতে পেরেছি কিনা, সবাই একটু বলে দাও। সবাই, সবার কথা শুনতে চাই। সবাই, এই একটা চিত্র দিয়ে আমরা পুরোটা শেষ করতে পারবো, পুরোটা শেষ করে দিতে পারবো, ঠিক আছে? এই একটা চিত্র দিয়ে আমরা পুরো কাজটাকে শেষ করে দিতে পারবো উপবৃত্তের ক্ষেত্রে। এখন আমি আরও একটা জিনিস, এই জিনিসটা মোছার আগে, ঠিক আছে, এই জিনিসটা মোছার আগে আমি আরেকবার তোমাদেরকে বলি, আমরা যেহেতু এইখান থেকে মানে মূল বিন্দু থেকে শীর্ষ বিন্দু পর্যন্ত এক্স ইকুয়াল এ ধরেছিলাম, আমি যখন ওয়াই এর দিকে ধরবো অর্থাৎ এ ইজ লেস দেন বি হলে উপবৃত্তটাকে জাস্ট কি করবা জানো, এইভাবে করে উল্টায়া দিবা, এইভাবে করে উল্টায়া দিবা, অর্থাৎ তখন ওয়াই অক্ষ হবে আমার কাছে বৃহৎ অক্ষ, তখন ওয়াই অক্ষ হবে আমার কাছে বৃহৎ অক্ষ, আর এক্স অক্ষ হবে তখন আমার কাছে ক্ষুদ্রাক্ষ, তখন এক্স অক্ষ হবে আমাদের ক্ষুদ্রাক্ষ। আর তখন তোমরা বলবা যে ভাইয়া মূল বিন্দু থেকে শীর্ষবিন্দু পর্যন্ত তাদের মানটা হচ্ছে এক্স ইকুয়াল বি, এক্স ইকুয়াল প্লাস মাইনাস বি, কারণ তখন আমার কাছে এখানে বি থাকবে আর এখানে থাকবে মাইনাস বি। তো দেখো এখানে বি আর এখানে থাকবে তখন মাইনাস বি, তখন জাস্ট এ গুলোর জায়গায় যেখানে যেখানে তুমি এ ধরেছিলে সেখানে জাস্ট বি কে রিপ্লেস করে দিবা। কাকে রিপ্লেস করবা? বি কে। তাহলে যে কটা এখানে সূত্র শিখছো এ ইজ লেস দেন বি এর ক্ষেত্রে শুধুমাত্র তাকে সেখানে বিটাকে রিপ্লেস করে দিবা, তাহলে আরো 18টা সূত্র পেয়ে যাচ্ছ, তাহলে আরো 18টা সূত্র পেয়ে যাচ্ছ। তো দেখো পরীক্ষার হলে তোমরা কখনোই এই পুরো ফিগারটা মনে রাখতে, একটা ফিগার অর্থাৎ এ ইজ গ্রেটার দেন বি হলে এই জিনিসটাকে মনে রাখতে পারলে, এই জিনিসটাকে মনে রাখতে পারলে এ ইজ লেস দেন বি হলে সেটা তোমরা জাস্ট এই চিত্রটাকে উল্টায় দিবা, জাস্ট উল্টায় দিবা। উল্টায় দিলে তোমার যেখানে যেখানে এ ছিল সেখানে সেখানে বি লাগাই দিবা, সেখানে সেখানে বি লাগিয়ে দিবা, তাহলে আরো 18টা সূত্র পাবা। এবং মজার বিষয় হচ্ছে এ ইজ গ্রেটার দেন বি এর ক্ষেত্রে তোমরা অঙ্ক করতে পারবা 18C3 উপায়ে, 18C2 উপায়ে, এবং এ ইজ লেস দেন বি এর ক্ষেত্রে অঙ্ক করতে পারবা 18C2 উপায়ে। অর্থাৎ এখানে যত জিনিস আমি পড়াইছি তার মধ্যে যে কোনো দুইটা জিনিস তুমি জানতে পারলে, তার মধ্যে যে কোনো দুইটা জিনিস জানতে পারলে অপর জিনিসটা তুমি বের করতে পারবা, অপর জিনিসটা তুমি বের করতে পারবা, অপর জিনিসটা তুমি বের করতে পারবা। যখন তোমার কাছে এটা ওয়াইটা বড় অক্ষ থাকবে অর্থাৎ বৃহৎ অক্ষ থাকবে তখন আমরা ওয়াই ইজ ইকুয়ালস টু বলবো, তখন আমরা সব জায়গায় ওয়াই ইজ ইকুয়ালস টু বলবো। এখন যেমন সব জায়গায় এক্স ইকুয়াল বলেছি, যখন এটাকে ওয়াই এক্সিস ক্ষুদ্র বৃহৎ অক্ষ ধরবা তখন তুমি ওইখানে সব জায়গায় ওয়াই ইকুয়াল বলবা। তো এবার সবাই বল যে ভাইয়া কনিক্সের উপবৃত্ত সহজ কি কঠিন বল। তোদের কাছে আমি আবারও বলে দিচ্ছি, সূত্র মুখস্থ করতে হয় না, সূত্র মুখস্থ করতে হয় না, এই সূত্রগুলো কখনোই মুখস্থ করতে হয় না। জাস্ট এতটুকু বলো যে আজকে তোমরা মাথার ভিতর সেট হয়েছে কিনা, জাস্ট এতটুকু বলো যে মাথার মধ্যে সবার সেট হয়েছে কিনা, জাস্ট এতটুকু বলো, তাহলে আজকে বলবো এই উপবৃত্ত কঠিন নাকি সহজ এটুকু একটু বল সবাই আজকে। জাস্ট দেখ আজকে ঠিক যে কটা প্রশ্ন সলভ করবো হাইস্ট গেলে 7 থেকে 8টা প্রশ্ন সলভ করব, প্রতিটা টাইপ আমি ধরার চেষ্টা করব আজকে। তো আমার ফোনে চার্জ নাই, তবে আমি তারপরেও বলতেছি যে আমরা সবাই পারবো কিনা, জাস্ট এতটুকু একটু বল সবাই, জাস্ট এতটুকু একটু বলো ভাইয়া, আমার আর কিচ্ছু লাগবে না। কারণ এই জিনিসগুলারে এত পেঁচায় ভাই। এখানে প্রথমে কি করে জানো, আমরা নিজেরাও পড়ছি তো একাডেমিকে, আমাদের টিচাররা কি করতে আসতো, তাই উপবৃত্তের সাধারণ সমীকরণ হচ্ছে এটা লেখো সবাই, শীর্ষবিন্দু হতে মূল বিন্দু থেকে শীর্ষবিন্দুর হচ্ছে সমীকরণ হচ্ছে এটা, তারপরে মূল বিন্দু থেকে উপকেন্দ্রের সমীকরণ বা উপকেন্দ্রিক লম্বের সমীকরণ এটা, এইগুলো এইভাবে লিখাইতো। বাট ভাইয়া চিত্রটা যদি তুমি জানতে পারো এইটার চাইতে মজা আর কোনো কিছু নাই। চিত্র জানলে তুমি প্রত্যেকটা সূত্র জানতে পারবা। তো আসো, এবার আসো
এবার তাহলে আমার এ ইজ গ্রেটার দেন বি আর এ ইজ লেস দেন বি এর ক্ষেত্রে কি হবে আমরা সবাই বলে দিতে পারছি। তো পুরো চিত্রটা সবাই আরেকবার একটু সময় নিব, কেউ ধৈর্য হারান হয়েও না, আমি আরেকবার একটু সময় নিব। যারা যারা চিত্রটা প্রপার ওয়েতে আঁকতে পারছেন তারা সবাই একটু ডান লিখে দেন, কষ্ট করে কমেন্টসে ডান লিখে দেন, সবাই কষ্ট করে কমেন্টসে একটু ডান লিখে দেন। সবাই প্রপার ওয়েতে পুরোটা আঁকতে পারছেন তারা একটু কমেন্টসে ডান লিখে দেন। জাস্ট একটা চিত্র আমি আঁকতে বলছি আজকে সুন্দর ওয়েতে। হ্যাঁ আজকে সুপার ওভার খেলবো, সুপার ওভার অবশ্যই খেলবো, সুপার ওভার কেন খেলবো না। শিহাব ভাই মানেই হচ্ছে সুপার ওভার হবে, শিহাব ভাই মানেই হচ্ছে সুপার ওভার হবে, নো প্রবলেম। ঠিক আছে, আমরা একটা কথা আমি তোমাদেরকে আজকে একটু বলতে চাই, না আমরা সবসময় চেষ্টা করি স্টুডেন্টদেরকে উপকৃত করার জন্য, যেন তারা ওই জিনিসটাকে ছোট হোক কোনো সমস্যা না, তোমরা ফ্রেশ করে এই জিনিসটাকে আঁকো, একে সুন্দর করে এটাকে আজকে সাবমিট করো। তো আসো আমরা প্রথমে এ ইজ গ্রেটার দেন বি হলে তার উৎকেন্দ্রিকতাটা দেখে আসি। সবাই এগুলো লিখে নাও, উৎকেন্দ্রিকতা ই, সবাই আমার সাথে সাথে লিখে নাও, √1 - b স্কোয়ার বাই a স্কোয়ার। আবার তোমার কাছে যদি এ ইজ লেস দেন বি হলে উৎকেন্দ্রিকতা, সবাই লিখে নাও, উৎকেন্দ্রিকতা ইকুয়াল √1 - a স্কোয়ার বাই b স্কোয়ার। লিখে রাখো সবাই লিখে রাখো, এই দুইটা জিনিস সবাই লিখে রাখো। নিজে বোঝার মতো আঁকছিস, ঠিক আছে ভাইয়া, তুমি বুঝলেই তুমি 100% ঠিক, তুমি বুঝতে পারলেই তুমি 100% ঠিক। আমি আমার স্টুডেন্টদেরকে সবসময় বলি, যতক্ষণ পর্যন্ত তুমি ওই কোশ্চেনের অ্যান্সারটা করার পরে তুমি স্যাটিসফাইড না, ততক্ষণ পর্যন্ত ওই কোশ্চেনটাকে সলভ করার চেষ্টা করো। যখন তোমার মাথায় ক্যাপচার হয়ে যাচ্ছে যে আমি এই কোশ্চেনটাকে এইভাবে বের করতে পারছি, তাহলে এই রিলেটেড যতগুলো কোশ্চেন আছে আমি পারবো, তুমি স্যাটিসফাইড, দ্যাট মিনস তুমি পরের ধাপে যেতে পারো। বাট তুমি স্যাটিসফাইড না, তুমি তার পর্যন্ত যেও না, আমার কথা হচ্ছে এটা। তো আমি এখানে বলে দিচ্ছি এ ইজ গ্রেটার দেন বি হলে উৎকেন্দ্রিকতা ইকুয়াল √1 - b স্কোয়ার বাই a স্কোয়ার। এ ইজ লেস দেন বি হলে উৎকেন্দ্রিকতা ইজ ইকুয়ালস টু √1 - a স্কোয়ার বাই b স্কোয়ার। এবার আমি তোমাদের কাছে একটু বলে দিব, এর ক্ষেত্রে উপকেন্দ্রিক লম্বের ক্ষেত্রে সবাই একটু লিখে রাখো, উপকেন্দ্রিক, সবাই লিখে রাখি, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সবাই লিখে রাখো। এটা এ ইজ গ্রেটার দেন বি এর ক্ষেত্রে, কিন্তু এ ইজ গ্রেটার দেন বি এর ক্ষেত্রে সবাই লিখে রাখো লম্বের দৈর্ঘ্য 2b স্কোয়ার বাই a, 2b স্কোয়ার বাই a। সবাই একটু লিখে রাখি, সবাই একটু লিখে রাখি। যাক মাশাআল্লাহ, অনেকে আমরা চিত্রটা আঁকতে পেরেছি। তো আমি বলতেই পারি যে তোমরা সবাই অনেক সুন্দরভাবে এইটুকু বুঝতে পেরেছো। আমি এবার হচ্ছে কিছু প্রশ্নে চলে যাব। এই প্রশ্নগুলোতে চলে যাওয়ার জন্য আমাদেরকে কিছু ম্যাথমেটিক্সের সলিউশন দরকার, এবং এই সলিউশনগুলো আমাদের খুবই 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 গুরুত্বপূর্ণ। তো আমি তোমাদেরকে কিছু প্রশ্ন দিব উপবৃত্তের ক্ষেত্রে। আমি কোশ্চেন সলিউশনের আগে আমি কিছু জিনিস তোমাদেরকে শিখাবো। আমাদের জটিল সংখ্যার ক্ষেত্রে কিছু ম্যাথ আছে, ওই ম্যাথগুলো আমরা খাতায় একাডেমিকে বড় করে করতাম। তো ওই ম্যাথগুলো এইখানে আমরা কিছু কনসেপ্ট খাটিয়ে কীভাবে এক লাইনে উত্তর করা যায় সেই জিনিসটা দেখাবো। এবং এইখান থেকে এবার একটা রিটার্ন আসার সম্ভাবনা আছে, তো চলো আমরা সেটা একটু দেখে আসি, তারপর আমি ম্যাথে যাব। আমি একটু থিওরি দেই, বেসিক দেই, তারপর আমি সলিউশনে যাব। দেখ আমি আবারও বলতেছি, যারা আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবে আমি ক্লাসটা রাখবো না। তো আমার ম্যাথ ম্যাজিশিয়ান সাজেশনটা যারা এখনো নেও নাই তারা নিতে পারো, অল্প কিছু সংখ্যক আছে, হয়তো বা 20 কপি আছে, কারণ আজকেও আমি প্রায় 50 থেকে 60টা কপি আজকেও কুরিয়ার করে আসছি। তো আর মতো 20টার মতো কপি আছে, যারাই প্রথমে অর্ডার করবে তারাই আসলে কালকে পেয়ে যাবে। আদারওয়াইজ আমি আর কালকের পরে কোনো কিছু করবো না। আমাকে ফোন দিতে পারো ভাইয়াকে, অথবা ইনবক্স করতে পারো, আমার নাম উপরে লেখা আছে, ওই নামে সার্চ দিলে প্রথমে ভাইয়ার নাম চলে আসবে। তো এবার একটু আসো, এবার আমি তোমাদেরকে কিছু থিওরি দিব। এই থিওরিগুলো সবাই একটু মনোযোগ দিয়ে শিখবে, এখান থেকে একটা রিটেন আসার সম্ভাবনা আছে, এবং আমি আমার সাজেশনে এই থিওরি অনুযায়ী একটা রিটেন করেছি। তো সবাই আমার সাথে একটু খেয়াল করো। জটিল সংখ্যার একটা বিগ প্রবলেম, আমরা জানি জেড ইকুয়াল x প্লাস আই ওয়াই, এই জিনিসটা আমরা সবাই জানি। তো আমি যদি তোমার কাছে প্রশ্ন করি যে z-3, সবাই লিখো মডুলাস অফ z-3, তো তোমরা বলবা z মানে হচ্ছে x প্লাস আই ওয়াই -3, এটা বলবা। তো এই জিনিসটা মানে কি,
তোমরা বলবা যে ভাইয়া রুট ওভার এক্স মাইনাস থ্রি তার হোল স্কোয়ার প্লাস প্লাস ওয়াই স্কোয়ার। তো এই জিনিসটা বলতে আসলে কি বোঝায়, তাহলে একটু খেয়াল করি, আমার এক্স এর মান বলা আছে 3, ওয়াই এর মান বলা আছে 0। তো এই জিনিসটা বলতে আসলে সেটাই বোঝায় যে 3,0 বিন্দু হতে এক্স কমা ওয়াই এর দূরত্ব, এক্স কমা ওয়াই এর দূরত্ব লিখে রাখো। এই জিনিসগুলো তোমরা জটিল সংখ্যায় পড়েছো, ঠিক আছে? তো এই জিনিসগুলো তোমরা শিখেছো। ভাইয়া তোরা যারা ভাবতেছিস যে 21 ব্যাচের পরীক্ষা হবে শর্ট সিলেবাসে, ওটা বলছে ঠিকই, কিন্তু কোনো ভার্সিটি এখনো ঘোষণা দেয় নাই যে শর্ট সিলেবাসে তারা পরীক্ষা নেবে। ভার্সিটি স্বায়ত্তশাসিত, আমি আবারও বলে দিচ্ছি, ভার্সিটি স্বায়ত্তশাসিত, ঠিক আছে? ওদের মুখের জবান চেঞ্জ হইতে 2 মিনিটও লাগে না। তো সবাই লেখো 3,0 বিন্দু হতে এক্স কমা ওয়াই এর দূরত্ব। তো এখন আমি তোমাদের কাছে 2টা প্রশ্ন দিব, যেমন z+8, সবাই আমার সাথে লিখে নিবা। তাহলে z+8 এর কথা যদি আমি বলে থাকি, তো আমি তার আগে 2টা জিনিস আগে একটু শিখে আসি তোমাদেরকে। তো এস প্রাইম, ঠিক আছে? তো একটু খেয়াল করো, ইজ লেস দেন টুয়াইস এ। তো এই ফরম্যাটের যদি থাকে তোমরা তখন বলবা যে এটা আমাদের কি নির্দেশ করতেছে, উপবৃত্ত নির্দেশ করে। কি নির্দেশ করে? উপবৃত্ত নির্দেশ করে, লিখে রাখো, উপবৃত্ত নির্দেশ করে। ওকে, আর যদি এস প্রাইম ইজ গ্রেটার দেন টুয়াইস এ হয় তাহলে অধিবৃত্ত নির্দেশ করে, অধিবৃত্ত নির্দেশ করে। এই 2টা জিনিস লিখে রাখ ভাইয়া, আমি আবারও বলে দিচ্ছি, কাজে দিবে তোদের কাজে দিবে, ঠিক আছে? তোদের কাজে দিবে এই 2টা জিনিস সবাই একটু লিখে রাখ। এস প্রাইম ইজ লেস দেন টুয়াইস এ হলে উপবৃত্ত নির্দেশ করে, আর এস প্রাইম ইজ গ্রেটার দেন টুয়াইস এ হলে অধিবৃত্ত নির্দেশ করে। সবাই লিখে রাখো এটা। এবার এই যে একজন ভালো একটা প্রশ্ন করছে যে ভাইয়া উপবৃত্তের ক্ষেত্রফল কি? উপবৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই এ বি। আমি এই টাইপের ম্যাথ করাবো। আমাদের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অর্থাৎ সাস্টের কোশ্চেন নিয়ে আসলে সবার মনে একটা দ্বিধাদ্বন্দ্ব থাকে, যেটা কোশ্চেন অনেক কঠিন হয়, অনেক হাই প্রোফাইলের হয়। ভাই মানতেছি সব কিছু হাই, ভাই তোরা কি হাই না? তোরা কি মাথায় সেট করতে পারতেছিস না? তোরা কি মাথায় কি কিছু নাই তোদের? অবশ্যই যারা বুয়েটে চান্স পাচ্ছে, যারা ঢাবিতে চান্স পাচ্ছে, তারা বিভিন্ন ইউনিভার্সিটিতে, তারা কেন মনে রাখতে পারবে না এগুলো? সাস্টের কোশ্চেন কেন ধরতে পারবে না? আমাদের আসলে ভুলটা কোথায় জানো? আমাদের শিক্ষকদের ভুল, যে আমরা সাস্টের কোশ্চেন দেখলেই ভয় পেয়ে যাই। এগুলো করাইতে গেলে আমরা ভয় পেয়ে যাই, বা আমরা স্টুডেন্টের মধ্যে একটা ভয় ঢুকাই দিই যে সাস্টের কোশ্চেন মানেই হচ্ছে হলো ভয়ের জিনিস। ভাই এই জিনিসটা টোটালি ভুল, ঠিক আছে? এই জিনিসগুলো হচ্ছে টোটালি ভুল। আমি আবারও বলে দিই, সাস্টের কোশ্চেন সবসময় চিন্তা করবি পানি ভাত, সবসময় চিন্তা করবি পানি ভাত। যদি এই জিনিসটা চিন্তা করতে পারো ভাই, তাহলে তুমি সাস্টের কোশ্চেন অ্যান্সার করতে পারবা। আদারওয়াইজ তা কে কি বললো ডাজেন্ট ফ্যাক্ট, তুমি কি করতেছো সেটাই ফ্যাক্ট। আসো, উপবৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই এ বি, লিখে রাখো। তো তারপরে আসো, তো আমি এই 2টা জিনিস লিখে রাখলাম। এবার আমি তোমাদের কাছে হচ্ছে হলো 2টা ম্যাথ দিব, ঠিক আছে? 2টা ম্যাথ দিব। এই 2টা ম্যাথ রিলেটেড আমাদের অনেক কোশ্চেন আসে। তো সবাই একটু আমার সাথে সাথে একটু লিখে নাও, সবাই আমার সাথে সাথে একটু লিখে নাও। সবাই দেখো এখন কিভাবে উপবৃত্ত আর অধিবৃত্ত নির্দেশ করি সেই জিনিসটা তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। আমি 2টা প্রশ্ন নিব, z+8, ওকে, z+8 প্লাস মডুলাস অফ z-8 ইকুয়াল তোমার কাছে 20 দেওয়া আছে। তো এই সমীকরণটি কি নির্দেশ করে? তোমার কাছে আমার প্রশ্ন, এখানে 8 আছে, এখানেও 8 আছে, 2টাকে যোগ করো 16। এখন 16 বড় না 20 বড়? সবাই বলো তো, 16 বড় না 20 বড়? সবাই বলি, 16 বড় না 20 বলো? সবাই বলো, 16 বড় না 20 বড়? সবাই আগে এতটুকু একটু বলো, 16 বড় না 20 বড়? তাহলে 16 হচ্ছে ছোট, 20 হচ্ছে বড়। তাহলে দেখো আমি বলে দিয়েছিলাম এস প্রাইম ইজ লেস দেন টুয়াইস এ। টুয়াইস এ মানে হচ্ছে 2কে এ দ্বারা গুণ, অর্থাৎ এখানে তুমি কে বলতে পারো, টুয়াইস এর জায়গায় কে বলতে পারো। কে মানে হচ্ছে একটা ধ্রুবক পদ। যখন এই ফরম্যাটে থাকবে তখন তারা কি নির্দেশ করে? উপবৃত্তের সমীকরণ নির্দেশ করে। কি নির্দেশ করে? উপবৃত্তের সমীকরণ নির্দেশ করে, সমীকরণ নির্দেশ করে। এখন ভাইয়া আমি তোমাদের কাছে বললাম এখানে 20 নাই, এখানে 20 নাই, এখানে আছে 10। তাহলে তোমরা তখন কি বলবা? এস প্রাইম ইকুয়াল 16 ইজ গ্রেটার দেন, সবাই একটু খেয়াল করো, ঠিক আছে? সবাই একটু খেয়াল করো, সাব্বাস। এই তো
এবার দেখো, এবার 16 ইজ গ্রেটার দেন 20, সরি 10, 16 ইজ গ্রেটার দেন 10। তো যখন এই জিনিসটা হবে তখন আমরা কি নির্দেশ করতেছি ভাইয়া? তখন আমরা কি নির্দেশ করতেছি? অধিবৃত্তের সমীকরণ নির্দেশ করতেছি, অধিবৃত্তের সমীকরণ নির্দেশ করতেছি। লিখে রাখো ভাই, এগুলো প্রচুর কাজে দিবে, এগুলো প্রচুর কাজে দিবে তোদের। আমি আবারও বলে দিচ্ছি, এবার আমি সরাসরি প্রশ্ন ব্যাংকে চলে যাব। প্রশ্ন ব্যাংক থেকে আমরা কোশ্চেন ব্যাংক সলভ করা শুরু করব, ঠিক আছে? তো এইটা হচ্ছে কথা। হ্যাঁ, তো সবাইকে এই দুইটা জিনিস বুঝতে পারছি, কখন আমরা উপবৃত্তের সমীকরণ বলবো আর কখন আমরা অধিবৃত্তের সমীকরণ বলবো। সবাই একটু বলি, সবাই যারা আছি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত তারা একটু বলে দেই, সবাই সবাই একটু বলি যে ক্লিয়ার কিনা ভাইয়া। সবাই একটু বলে দাও যে আমরা ক্লিয়ার কিনা, এ টু জেড আমরা ক্লিয়ার কিনা, সবাই একটু বলে দাও। এবার আসো আমরা প্রশ্নের দিকে হাঁটা শুরু করি। প্রথম একটা প্রশ্নে যাব, রাজশাহী ইউনিভার্সিটির 2017-18। চলো, দেখ দারুণ, তোমরা সবাই ক্লিয়ার, আসলেই ক্লিয়ার। আসো, তো এবার আমি কিছু প্রশ্নে যাব। হ্যাঁ, এইটা অবশ্যই যোগ করতে হবে। এইসব ক্ষেত্রগুলোতে, জটিল সংখ্যার ক্ষেত্রগুলোতে দূরত্ব কখনো নেগেটিভ হইতে পারে না, সবসময় খেয়াল করবা। স্থানাঙ্ক নেগেটিভ হইতে পারে, বাট দূরত্ব কখনো নেগেটিভ হয় না। দ্যাটস ওয়াই আমরা এইটাকে যোগ করেছি। তো এবার একটু খেয়াল করে আসো, আমরা প্রথমে একটা প্রশ্নে যাব। আমার কাছে প্রশ্নটি যেটা বলা আছে, y² = 16x পরাবৃত্ত ও, সবাই লিখে রাখো, পরাবৃত্ত ও, সবাই লিখে রাখো, 9x² প্লাস 16y², 16y = 144। সবাই লিখে রাখো, 144 উপবৃত্তের উপকেন্দ্রিক লম্বের সবাই লিখে নাও, দৈর্ঘ্যের অনুপাত কত? দৈর্ঘ্যের অনুপাত কত? আমি কি বলেছি? y² = 16x পরাবৃত্ত এত উপবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের অনুপাত কত? কেউ কি এটা বের করতে পারবা? প্রথম কাজে আসি, আমি লিখব y² = সবাই আমার সাথে সাথে একটু লিখবা 16x। ওকে, এইটা আমার কাছে এর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এর উপকেন্দ্রিক, দ্যাটস ওয়াই আমার কাছে এখানে 16 চলে আসছে। তো দারুণ একটা জিনিস আমরা শিখে ফেলছি। এখন আমার কাছে যে জিনিসটা আছে এখানে y² দিও, সরি এটা y² হবে, তাহলে 9x² 16y² = হচ্ছে 144। তো ভাইয়া এই জিনিসটাকে আপনারা কিভাবে লিখতে পারেন? আমরা লিখতে পারি x² প্লাস y² = 144 দ্বারা প্রত্যেকটাকে ভাগ করে দাও, সবাই ভাগ করে দাও। তাহলে নিচে থাকে এখানে 16, এখানে থাকে 9 = 1। এই জিনিসটাকে আমরা লিখতে পারি। ভাইয়া একটু ধৈর্য ধারণ করি, আমাদের ব্লাডটা ঠিক হয়ে যাবে। হয়তোবা আমার ফোনে আসলে সিম নেই, কিন্তু তারপরে ওই যে মেসেঞ্জার অন করা থাকে, তো অনেকে ফোন দেয়। ভাইয়া ওপেন হবে, ওয়েট অ্যান্ড সি, ওপেন হবে, ওয়েট। এই যে এবার ক্লিয়ার আসতেছে, দেখো এবার ক্লিয়ার আসতেছে, দেখো। তো আমরা এবার আশা করি ক্লিয়ার আসবে, y² = 16x এর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 16, তো 9x² প্লাস 16y² = 144। তো আমি ওইটাকে 144 দ্বারা সব জায়গায় ভাগ করে দিলাম, তাহলে x² / 16 y² / 9 = 1। এবার ক্লিয়ার? তো সবাই একটু খেয়াল করো, এবার আমি এই জায়গাটাকে একটু ভাঙাইতে পারি, x² / 4² প্লাস y² / 3² = 1। তো এটা a, এটা b। এখন আমরা সবাই জানি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, সবাই লিখে নাও, লম্বের দৈর্ঘ্য twice b² / a। তাহলে আমার কাছে কথা হচ্ছে এখানে b কোনটা? b হচ্ছে 3, তাহলে 3 × 3 = 9, আর নিচে a হচ্ছে 4, তাহলে 18 আর হচ্ছে হলো 4, 18/4।
তাহলে আমি অ্যান্সার পাচ্ছি কত, এখানে পাচ্ছি 2, এখানে পাচ্ছি 9। তাহলে আমার কাছে আসতেছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 9/2। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আসতেছে 9/2। সবাই আগে এতটুকু লেখো। লম্বের দৈর্ঘ্যের অনুপাত কত সেটা তোমাকে বের করতে বলা হচ্ছে, 9/2। তো অনুপাত তোমাকে বের করতে হবে, অনুপাত। তো আসো অনুপাতটা আমরা বের করি। অনুপাত বের করো ভাইয়া, এবং এদের অনুপাত বের করবা। অনুপাত হচ্ছে আমার কাছে 16/9/2। তাহলে আমরা বলতে পারি এই 2টাকে উপরে চলে যায়, তাহলে হচ্ছে হলো 32/9। সবাই লিখে রাখো। বা এই জিনিসটাকে এভাবেও লেখা যায়, বা 32/9, দ্যাট ইজ দ্য অ্যান্সার। শেষ। সবাই কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? ঠিক আছে, সবাই একটু বলো যে আমরা ক্লিয়ার কিনা অ্যান্সারটা নিয়ে। অনুপাতটা নিয়ে আমরা সবাই ক্লিয়ার কিনা, সবাই একটু বলো। অনুপাতটা নিয়ে আমরা সবাই ক্লিয়ার কিনা, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের অনুপাতটা নিয়ে আমরা সবাই ক্লিয়ার কিনা, বলে দাও। সবাই ক্লিয়ার কিনা ভাইয়া একটু বলে দাও। ভাইয়া ক্লাসটা আজকে আমি রাখবো কিনা শিওর না, কারণ আমি ঘামতেছি টোটালি। তো তারপরে আমি আজকে হাতের লেখা প্রচুর সুন্দর দিতেছি। আমি আমার প্রাইভেট ব্যাচেও এত সুন্দর হাতের লেখা দিই না, জীবনেও না। প্রাইভেট ব্যাচ তো দূরের কথা, যেসব কোচিং সেন্টারে ক্লাস নেই সেই সব জায়গায় এত সুন্দর হাতের লেখা দিই না। আজকে লাইভ ক্লাসে যা দিচ্ছি হাতের লেখা দেখে আমি নিজেই অবাক হচ্ছি। তো আসো এবার আমরা সাস্টের একটা কোশ্চেন সলিউশনে যাব, দেন আমরা সিদ্ধান্ত নিব আসলে যে তোমরা আসলে এই জিনিসগুলো বুঝতেছো কিনা। তো আমরা আরো ভালো করে বলতে পারবো যে ইয়েস আমরা সবাই ক্লিয়ার। যাক, মাশাল্লাহ মাশাল্লাহ, আমরা সবাই ক্লিয়ার। ওকে ওকে, আসো। তো এবার আমরা আরো একটি প্রশ্নে যাব। আসো সবাই, যা যা লিখবো ভাইয়া খুব সুন্দর করে খাতায় তুলে রাখবা, খুব সুন্দর করে তুলে রাখবা, খুব সুন্দর করে তুলে রাখবা। আসো সবাই ক্লিয়ার? ভাইয়া লাস্টে আমার কাছে বলেছে অনুপাত বের করতে, তাহলে আমি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করেছিলাম 16, আবার ওইখান থেকে আমি সূত্র সমীকরণ থেকে বের করেছিলাম কত, 9/2। তাহলে অনুপাত বের করতে বলছে, তাহলে 16, প্রথমে যেটা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করছিলাম 16, তাহলে 16 ভাগ হচ্ছে ওই 9/2। তাহলে ওই 2টাকে উপরে বাড়ায় দাও 32 আর নিচে নাই, তাহলে 32/2। শেষ। না রশিদ, তোর কথায় আজকে আমি মানতেছি না। তুমি আজকে আমারে বলছো অপু ভাই আমাকে এসি গিফট করবে না, তো তোমার কথা আজকে আমি মানতেছি না। নো নো। আচ্ছা তোমরা বললো রশিদের কথা মানা উচিত, রশিদ বলছে অপু ভাই আপনাকে গিফট করবে না, ঠিক আছে? তো মানে না, এটা মানে না যে আমি অপু ভাইয়ের কাছে একটা আবদার করছি, ভাই আমার একটা এসি গিফট করেন, এই যে কষ্ট করে যে ক্লাস নেই, ঠিক আছে? তো তোমরা বললো যে রশিদের কথা আমার রাখা উচিত কিনা। তাহলে আমি এবার একটা সাস্টের কোশ্চেনে যাব, দেখি তোমরা কে কে পারো। হ্যাঁ ওকে, দেখি আসো দেখি। আচ্ছা ভাইয়া, প্যারাবোলা উপকেন্দ্রিক লম্ব কি অলওয়েজ এক্স বা ওয়াই এর সহগ? এটা একটা ভালো কথা বলছে যে প্যারাবোলার উৎকেন্দ্রিকতার লম্ব হচ্ছে এক্স আর ওয়াই এর সহগ। সবসময় এই কথাটা চিন্তা করবা যে পরাবৃত্তের ক্ষেত্রে এক্স আর ওয়াই এর সহগটাই হয় আমাদের তাদের উপকেন্দ্রিক লম্ব। শেষ। ঠিক আছে, চলো এবার আমরা আরেকটা প্রশ্নে যাব। সুপার ওভার। আসো শর্ট একটা প্রশ্ন, সুপার ওভার খেলতে রাজি সবাই? রেডি হয়ে যাও। 4x² + y², 4x² + 9y² = 36 উপবৃত্তে ধনাত্মক দিক, উপবৃত্তে ধনাত্মক x, সবাই লেখো ধনাত্মক x, ধনাত্মক x, সবাই লিখে নাও ধনাত্মক x, অক্ষের খণ্ডিতাংশ, অক্ষের খণ্ডিতাংশের, সবাই লিখে নাও খণ্ডিতাংশের দৈর্ঘ্য এবং y অক্ষের সবাই একটু লিখে নাও, এবং y অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য কত, খণ্ডিতাংশের দৈর্ঘ্য কত, y অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য কত? 4x² + 9y² = 36 উপবৃত্তে ধনাত্মক x আর হচ্ছে কত? কি রে বাপ, 3,2 বলছে একজন। আর কেউ? সীমা বলেছে 3,2। আর কেউ? 3,2। আর কেউ?
দেখি, একদম পানি ভাত প্রশ্ন, তাই না? একদম পানি ভাত প্রশ্ন তোমাদের কাছে। তো দেখো, এক্স স্কোয়ার 4 নং 36, ওয়াই স্কোয়ার 4 = 1। এই জিনিসটাকে লেখা যায় 3 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 2 স্কোয়ার = 1। তাহলে 3,2 কোনটিতে অংশ? এই যে এক্স অক্ষ বরাবর 3 কাটতেছে, ওয়াই অক্ষ বরাবর 2 কাটতেছে, তো দ্যাটস ওয়াই 3,2। দারুণ দারুণ, যারা যারা কমেন্টস করতেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এগুলো আসলে বাচ্চা এডিশন। আমরা এবার সরাসরি উৎকেন্দ্রিকতা দিয়ে ঢাকা ইউনিভার্সিটি সহ বিভিন্ন ইউনিভার্সিটিতে একটা কোশ্চেন কমন আসে প্রতি বছর উৎকেন্দ্রিকতা দিয়ে উপবৃত্তের, সেখান থেকে একটা কোশ্চেনে চলে যাব। এটা আমি আর সুপার ওভার নিব না, কারণ এটা খুব কোশ্চেন, একটা ইজি কোশ্চেন ছিল, আমি জাস্ট বলে দিয়েছি তোমাদেরকে। এবার আমি তোমাদেরকে আরও একটি প্রশ্ন দিব, দেখি একটা ইজি প্রশ্ন দিই, আরেকটা আসো, আরও একটা ইজি প্রশ্ন দিই, দেখি কে কে পারো। আরও একটা ইজি প্রশ্ন দিই, আসো, আরও একটা ইজি প্রশ্ন দিই। তোমার কাছে আমি বলতেছি এক্স স্কোয়ার বাই কত বলা আছে, আমার আছে 9, আর বলতেছি ওয়াই স্কোয়ার বাই 16 = 1। আমার কাছে প্রশ্ন হচ্ছে এই উপবৃত্তের বৃহৎ অক্ষের দৈর্ঘ্য কত? বৃহৎ অক্ষের দৈর্ঘ্য কত? এই প্রথমে কিন্তু তোমাদেরকে আগে খেয়াল রাখতে হবে এটা কোন এক্সিস বরাবর আছে, ওয়াই এক্সিস আর এক্স এক্সিস। সবাই আগে বলে দাও। আচ্ছা ঠিক আছে, জেনি বলেছে যে ওর সুপার ওভার হইতেই হবে। আমি মানে লাস্ট ম্যাথের উইনারকে আমি জেনিকে বলে দিচ্ছি। ওকে, জেনিকে বলে দিচ্ছি। তো এটার অ্যান্সার হচ্ছে 8, এটার অ্যান্সার হচ্ছে 8। সাব্বাস, ইয়া হবে 2b, তাহলে b এর মান হচ্ছে 4, 2 × 4 দ্যাট মিনস হচ্ছে 8। শেষ। তো ভাইয়া সাব্বাস, 8 নো 4 কেন? 4 কেন? তোমার কাছে b এর মান কত? মা আরেকজন 4 বলে। ঠিক আছে, তো সবাই আমাকে একটু বলো যে 2 × 4 দ্যাট মিনস 8। তো আমরা কি সবাই বের করতে পারছি? সবাই কি বুঝতে পারছি? এবার আমরা আরো একটি প্রশ্নে যাব, আসো। উৎকেন্দ্রিকতা দিয়ে এবার কিছু প্রশ্নে যাই, আসো। উৎকেন্দ্রিকতা দিয়ে কিছু প্রশ্নে যাব, ঠিক আছে? আসো, উৎকেন্দ্রিকতা দিয়ে কিছু প্রশ্নে যাব। প্রশ্নগুলো হচ্ছে এরকম, সবাই একটু খেয়াল করো। 25y² প্লাস 16y² ইকুয়ালস টু 400 এর উৎকেন্দ্রিকতা কত? সবাই বের করো এটা। প্রথমে আগে 400 দ্বারা আগে সবগুলোকে ভাগ করে দাও, ভাগ করে দিয়ে সবাই একটু ক্লিয়ার করে দাও, ঠিক আছে? এর উৎকেন্দ্রিকতা কত? 25y² প্লাস 16y² ইকুয়ালস টু 400, এর উৎকেন্দ্রিকতা কত? সবাই বের করো। 25, সরি উপরে হবে, সরি এটা x², সরি এটা 25x² প্লাস 16y²। সি কি পড়তেছি, পরে বলবে যে কি পড়াইতেছে না, ম্যাথ কতজনই তো আছে আমার উপরে খেপা এখনো যে আমি ম্যাথ পড়াই দেখে। তো যাই হোক, তো দেখো এটা হবে x² প্লাস y²। তো এগুলা নিয়ে কেউ আবার উল্টা পাল্টা বলিস না। দেখ এবার হচ্ছে এখানে লিখবি ভাই x² ডিভাইড বাই 16 প্লাস y² ডিভাইড বাই 25 = 1। তো ভাইয়া তোরা এখান থেকে লিখতে পারবি x² ডিভাইড বাই হচ্ছে 4² প্লাস y² ডিভাইড বাই হচ্ছে 5² = 1। তো এখন আমরা উৎকেন্দ্রিকতা বের করব। এখন বলতো এখানে b বড় না a বড়? এখানে অবশ্যই b বড়, তাহলে a is less than b। তাহলে a is less than b এর ক্ষেত্রে আমাদের সূত্র কি হয়? 1 মাইনাস a² বাই b²। তাহলে a² হচ্ছে 4², b² হচ্ছে 5²। মান বসায় দাও, অ্যান্সার চলে আসুক 3,5। সাব্বাস সাব্বাস, 3/5। সাব্বাস সাব্বাস ভাইয়া তোদেরকে, সাব্বাস। তাহলে দেখ ভাইয়া, আমাদের কাছে প্রশ্নগুলো একবার যদি আমি সূত্রগুলো আয়ত্ত করতে পারি তাহলে কিন্তু অনেক সূত্র অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আমি তোদেরকে একটা কথা বলতে চাই, এখন তোদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, যারা আসলে এখানে অ্যাডমিশন ক্যান্ডিডেট রয়েছে তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। যেখানেই পড়ো চেষ্টা করবা একটু হলেও বেসিকটাকে তোমার ভিতর নিয়ে আসার জন্য। যদি তুমি ওইখান থেকে বেসিকটাকে নিয়ে আসতে পারো, ভাই তুমি তো টাকা দিয়ে পড়তেছো, তাই না?
তুমি তো তার কাছে অবশ্যই টাকা দিয়ে পড়তেছো, কিছু বিনিময়ে তুমি পড়াশোনা করতেছো তার কাছে। তাহলে তুমি তোমার টাকাটাকে, তুমি তোমার পারিশ্রমিকটাকে, বা সেই শিক্ষক যেন সবসময় মনে করে যে আমার পারিশ্রমিকের যে টাকাটা সেটা যেন আমি হালাল করতে পারি। তো একজন স্টুডেন্ট যখন তার কাছে পড়তে যায়, সেই টাকাটা যেন সেই মানে সেই শিক্ষকও যেন হালাল করে নিতে পারে। এই জিনিসগুলো একটু মাথার ভিতর সেট আপ করবা। তুমি যে টাকাটা দিচ্ছ সেই টাকাটা তোমার বাবা অথবা তোমার মায়ের রক্তকে পানি করে সেই টাকাটা তোমাকে দিয়ে পড়াশোনা করাচ্ছে। মাথার ভিতরে একটু সেট করো ভাই, আল্লাহর ওয়াস্তে, ঠিক আছে? যত পারো টিচারদের মানে বলবা, বেয়াদবি না, বলবা যে ভাই আমি এই জিনিসটা বুঝিনি, আমাকে আবার বোঝান। যতক্ষণ তুমি না বুঝবা ততক্ষণ বোঝাইতে থাকবা। ওই শিক্ষকের বা যেই শিক্ষকের কাছে পড়ো না কেন, সেই শিক্ষকের উচিত তার ধৈর্য ধারণ করে ওই স্টুডেন্টটাকে যেন বারবার তাকে বোঝাতে পারে, ঠিক আছে? তো এই জিনিসগুলোই আমরা সবসময় চেষ্টা করব যেন আমাদের পিতামাতার কষ্টের টাকাগুলো যেন কখনোই আমরা উড়াধুরা অবস্থায় এক এক জায়গায় না দিই। আর অবশ্যই অবশ্যই ভালো একজনের কাছে যাবা, তুমি যাচাই বাছাই করে তারপরে যাবা, এটা তোমার কাছে আমার অনুরোধ, ঠিক আছে? তো একটু খেয়াল করো, এই জিনিসগুলো আমরা যখন পারলাম তাহলে অ্যান্সার শেষ। তো দেখো, আমি পারলেই কিন্তু তোমাদেরকে প্রথমে জাস্ট কোশ্চেন ব্যাংক সলভে চলে আসতাম, যেটা আমি আর কি আমি যেটা সাফার করেছি লাইফে, যে আমি যদি আজকে আমি আরও ভালো কিছু জায়গায় আমি পড়াশোনা করতে পারতাম, হয়তো আমি আরও ভালো জায়গায় যেতে পারতাম। তো আমি যেই জিনিসটা সাফার করছি যে কোশ্চেন ব্যাংকটা শুধু পড়ছি, ঠিক আছে? তো এই জন্য বলি যে একটু হলেও তোমরা একটু বেসিকটা, একটু লেভেলটা একটু ইয়া করো। বেসিক লেভেলটা যদি একটু হাই রাখতে পারো তাহলে দেখবা তোমার ভাইয়া কোশ্চেন কোনো ব্যাপার না। আমি দেখো তোমাদেরকে পড়ানোর আগে একটা চিত্র দিয়ে পুরো সূত্রগুলো আমি বুঝাই দিছি, এখন তোমাদের কাছে ম্যাথগুলো পানি ভাত মনে হচ্ছে। আসলে আমি চাই আমার কষ্টটা কমাইতে, ঠিক আছে? তো এবার আসো আমরা আরেকটা কোশ্চেনে যাই, দেখি কে কে পারো। তোমরা অনেকেই কৃষি ইউনিভার্সিটি পরীক্ষাগুলোতে পরীক্ষা দিবা, ঠিক আছে? তো তার জন্য আমি কৃষি ইউনিভার্সিটির কিছু প্রশ্নকে সিলেক্ট করে রাখছি আজকে। তো তার মধ্যে আমি আরও একটি প্রশ্ন দিব। এই প্রশ্নটা সবাই 3 স্টার দিও, 3 স্টার দিও সবাই ভাইয়া, সবাই 3 স্টার দিও। কোনো কিছু দেওয়া থাকবে না, কিন্তু তোমার একটা মান বের করতে হবে। প্রশ্নটা হচ্ছে এরকম, ঠিক আছে? কোনো উপবৃত্তের উপকেন্দ্রিক লম্ব সবাই লিখে নাও, উপকেন্দ্রিক লম্ব উপবৃত্তটির সবাই লিখে রাখো, বৃহৎ অক্ষের অর্ধেক হলে সবাই লিখে নাও, বৃহৎ অক্ষের অর্ধেক হলে উৎকেন্দ্রিকতা কত? সবাই বের করে এটা। কোন উপবৃত্তের উপকেন্দ্রিক লম্ব উপবৃত্তের বৃহৎ অক্ষের অর্ধেক হলে উৎকেন্দ্রিকতা কত? এটা সুপার ওভার খেলা হচ্ছে, এটা সুপার ওভার ক্লাস হচ্ছে, ঠিক আছে? সুপার ওভার দেখি কে কে বের করতে পারো, 1 2 3 4 5 6 দেখি। তারপর যে প্রথম হবে তাকে আমি নিয়ে নিব, যে প্রথম অ্যান্সার করতে পারবে, প্রথম একটা অ্যান্সার আমি নিব। দেখি কে অ্যান্সার করতে পারে। দেখো আমি যে কোশ্চেন দিয়েছি হয় নাই, কারোটাই হচ্ছে না। দেখি আরো কোশ্চেন করো, অ্যান্সার দাও। আমি কোশ্চেন লিখে রাখছি, অ্যান্সার দাও। একজন বলছে হাফ, হয় নাই। তারপরে আরো আসো, অ্যান্সার নিব আমি আজকে। এই কোশ্চেনের অ্যান্সার যে প্রথম দিতে পারবে তো তাকেই আমি আর কি আমার ক্যালকুলাসে 20 প্রিমিয়াম লেকচার গিফট করব, প্রথম যে অ্যান্সার দিতে পারবে, ঠিক আছে? অথিন সাহা বলেছে 1/√2। ওকে, অথিন সাহা বলেছে ওকে, হাফ বলেছে একজন, ঠিক আছে। ওকে, আমি এবার উইনার ঘোষণা করে দিই। অনেকে উত্তর দিছে। আমি অতীন সাহা, আমি নামটা আসলে খেয়াল করিনি, জাস্ট সাহা নামটা আমার কাছে মনে আছে। সাহা, আমি তোমাকে উইনার ঘোষণা করলাম। তুমি আমাকে মেসেঞ্জারে আমাকে নক করবা, তোমাকে আমার প্রিমিয়াম গ্রুপে অ্যাড করে দিব, আমার 20 লেকচার, আমার প্রাইভেট গ্রুপের। তোমরা ক্লাসগুলো দেখবা যে আমি কতটুকু বেসিক লেভেল থেকে পুরো 600টা ম্যাথ আমি এখানে ক্লিয়ার করে দিয়েছি। তো তুমি আমাকে অবশ্যই ইনবক্স করবা। কংগ্রেচুলেশনস, কারণ এই কোশ্চেনটা ধরাটাও একটা টেকনিক ছিল। তো যারা 1/√2 অ্যান্সার করেছো সবাইকে কংগ্রেচুলেশনস এগেইন। তো সবাই ভাইয়ার পক্ষ থেকে একটা করে চকলেট পাবা। যদি তোমাদের সাথে বাই এনি চান্স কখনো দেখা হয় তখন আমাদের দেখা হবে ইনশাল্লাহ।
তো আমি তাকে উইনার ঘোষণা করতেছি আমার ক্যালকুলাস প্রিমিয়াম লেকচারে। তোমাকে স্বাগতম। তো আমার ক্যালকুলাস লেকচারগুলো অলরেডি অনেকে করা শুরু করছে, প্রায় 100+, মানে প্রায় হচ্ছে 100+ না আসলে, অনেকেই সাজেশন নিছে, বাট আমি এত ব্যস্ততার মধ্যে সবাইকে লিঙ্কগুলো প্রদান করতে পারতেছি না। তো আমি বলবো যারা আমার কাছ থেকে সাজেশন নিচ্ছ অবশ্যই আমার কাছ থেকে চেয়ে নিবা 20টা ক্যালকুলাস, তোমাদের গিফট এটা। আর এখানে রাবে আক্তার বলতেছে আজকে ক্লাসই করতাম না আমি। হ্যাঁ, ক্লাস করতে হবে, আসো। এই অঙ্কটা আমি একটু সলভ করে দিই, আসো। এই অঙ্কটা আমি একটু সলভ করে দিই, দেখো আমরা প্রশ্ন মতে জানতাম 2b²/a উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য জানতাম এটা। তবে আমি যদি তোমাদের কাছে শুধু a এর মানটাকে রিপ্লেস করতে চাই, এটা ইকুয়ালস টু হচ্ছে a, এটা ইকুয়ালস টু হচ্ছে a। তো এবার একটু খেয়াল করো, আমি এখানে যখন b²/a² নিব তখন তোমরা কি বলবো আমাকে ভাইয়া? তোমরা আমাকে বলবা যে ভাইয়া এটার মান হচ্ছে হাফ, তো এখন আমাকে উৎকেন্দ্রিকতার ক্ষেত্রে যেতে হবে। উৎকেন্দ্রিকতা ইজ ইকুয়ালস টু √1 - b²/a²। তো এবার মানটা বের করো, √1 - 1/2। তো আমরা যখন বের করতেছি 1/√2, শেষ। 1/√2 শেষ। তো দেখো আমাদের কাছে এই প্রশ্নটা ধরাটাই একটা কোশ্চেন ছিল যে কোনো উপবৃত্তের উপকেন্দ্রিক লম্ব। তো একটা উপবৃত্ত তোমার কাছে বলা আছে উপকেন্দ্রিক লম্বের কথা, তাহলে উপবৃত্তের উপকেন্দ্রিক লম্ব হচ্ছে 2b²/a। উপবৃত্তটির বৃহৎ অক্ষকে ভাইয়া a, অক্ষের অর্ধেক হলে, এর অর্ধেক হলে, তাহলে অর্ধেক করে দিয়েছি, হাফ করে দিয়েছি, অর্ধেক হলে উৎকেন্দ্রিকতা কত? এই যে 1/√2, শেষ। যারা সাজেশন পেয়েছে অবশ্যই হচ্ছে আমাকে ইনবক্সে জানাবা, আর সাজেশনের পিকচারটা দিয়ে অবশ্যই যে ভাই সাজেশনটা পাইছি, ঠিক আছে? আমি আরেকবার বলে দিছি, কোনো উপবৃত্তের উপকেন্দ্রিক লম্ব উপবৃত্তটির বৃহৎ অক্ষের অর্ধেক হলে। তো ভাইয়া তোমার কাছে উপকেন্দ্রিক লম্ব জানা আছে আর বৃহৎ অক্ষ হচ্ছে a। আমি কিন্তু একটু আগেই আমি এটা জিনিসটা বলে আসছিলাম যে এই ফরম্যাটে যখন আমার কাছে a ইজ গ্রেটার দেন b ফরম্যাট থাকবে তখন বৃহৎ অক্ষ হবে x = a। তাহলে এখান থেকে আমি বলতেই পারি যে এটা b²/a² করলে তাহলে এই 2টা নিচে চলে আসে, তাহলে 1/2। তাহলে আমরা উৎকেন্দ্রিকতা বের করব যখন a ইজ গ্রেটার দেন b, তখন উৎকেন্দ্রিকতা হচ্ছে √1 - b²/a²। মান বসাই দাও, হাফ। এই যে হাফ পেয়ে গেছো, b²/a² এর মান জানো হাফ, এই হাফ বসাই দাও, অ্যান্সার চলে আসছে। এবার কি ক্লিয়ার? এই জিনিসটা এইবার কি ক্লিয়ার? সবাই বলো। আমি ঘাম দিছি, একটু তাড়াতাড়ি বল। এবার একটু বল। এবার আমরা আরো একটা প্রশ্নে যাব, তোমরা বের করবে, আসো। আরো একটা প্রশ্ন যাবো, এটা 3 স্টার শুধু নেই, কারণ এই কোশ্চেনটাকে আমাকে ধরতে হবে, এই কোশ্চেনটাকে ধরে তারপরে দিতে হবে, এবং এই প্রশ্নটা প্রায় 30 বার প্লাস বিভিন্ন ইউনিভার্সিটিতে আসছে। ভাইয়া প্রচুর গরম, আমার পুরা ঘাম, আমার অবস্থা দেখে তোমরা বুঝতে পারতেছো। এই জন্য আমি বলতেছি অপু ভাই একটা এসি চাই, ঠিক আছে? এই জন্য আর কি বলতেছি। তো আসো আমরা আর একটা প্রশ্নে যাব। দেখে আমি অপু ভাইয়ের বাসায় যাবো, বাসায় যে এসির বাতাস খেয়ে আসবো। ভাইয়ের বাসায় গেলে আর কি একটু এসির বাতাস খাইতে পারি। তো চলো আমরা এবার আর একটা প্রশ্নে যাই। সেটা হচ্ছে আমি তোমাদের কাছে একটা প্রশ্ন দিচ্ছি যে 3x² + 5y² = আমার কাছে বলা আছে 15। এই উপবৃত্তের উৎকেন্দ্রিকতা কত? সবাই বের করো। এটার উৎকেন্দ্রিকতা কত? সবাই একটু বলো এটা। সবাই একটু লিখে নাও। সবাই উপবৃত্তের উৎকেন্দ্রিকতা কত? সবাই একটু লিখে নেই আমরা। √2/5। ইয়েস, যারা অ্যান্সার আসছে
যে √2/5 আসছে তাদের অ্যান্সার ঠিক আছে। যাদের অ্যান্সার √2/5 আসছে তাদের অ্যান্সার ঠিক আছে। পুরোটার উপর √ থাকবে, ঠিক আছে, পুরোটার উপরে √ থাকবে। গুড। √2/5 আসবে। নো ফজলে রাব্বি, ঠিক আছে, সবাই একটু লিখে রাখো √2/5, ঠিক আছে, দারুন। এবার আসো আমরা সাস্টের প্রশ্নে যাব। চলো, সাস্টের প্রশ্ন নিয়ে সবার মনে এক একটা ভয় থাকে, ভাই এটি কি ভয় না ভয়, এটি কি করতেছেন না করতেছেন। তো চলো আমরা এবার একটা সাস্টের প্রশ্নে যাব। আসো, সবার কাছে একটা প্রশ্নে যাব, আসো দেখি কে কে পারো এই প্রশ্নগুলো। সাস্টের প্রশ্ন করার জন্য সবাই রেডি? সাস্টের প্রশ্ন সলভ করার জন্য সবাই রেডি? সবার অ্যান্সার ঠিক আছে, এই জন্য সহজ দেখে দিয়েছি। আসো, সাস্টের একটা প্রশ্ন আমি সলভ করার জন্য চেষ্টা করব এখন। তো দেখি আমরা কে কে করতে পারি। দেখি, আমার কাছে একটা প্রশ্ন দেয়া আছে, আমরা একটু খেয়াল করি এখানটাতে। একটি উপবৃত্তের কেন্দ্র, সাস্টের প্রশ্ন, একটি উপবৃত্তের কেন্দ্র, সবাই লিখে নাও, উপবৃত্তের কেন্দ্র, সবাই লিখে নাও আমার সাথে সাথে, 19/3, 0। একটি ফোকাস বিন্দু, একটি ফোকাস বিন্দু, সবাই লিখে নাও, একটি ফোকাস বিন্দু 5,0 এবং উৎকেন্দ্রিকতা সবাই লিখে নাও হাফ হলে উপবৃত্তের ক্ষেত্রফল কত বর্গ একক? সাস্টের 18-19 সেশনের কোশ্চেন, সাস্ট 18-19 সবাই লিখে রাখো। এই প্রশ্নটা এবার গুচ্ছতে পাইতে পারো, গুচ্ছতে এই প্রশ্নটা এরকম টাইপের একটা প্রশ্ন আসতে পারে। একটি উপবৃত্তের কেন্দ্র তোমার কাছে বলা আছে 19/3, 0, একটি ফোকাস বিন্দু বলা আছে 5,0 এবং উৎকেন্দ্রিকতা হাফ হলে উপবৃত্তের ক্ষেত্রফল কত বর্গ একক? কেউ কি পারবা? কেউ কি এই প্রশ্নটার উত্তর করতে পারবা? এনিওয়ান? আমি একটু সময় দিই তোমাদেরকে। আসো, এই প্রশ্নের উত্তরটা যে পারবা তাকে আবারও আমি বলে দিচ্ছি যে কি, আমার 20 লেকচার গিফট। যাও দিয়ে দিলাম। এই প্রশ্নটার উত্তর যে পারবা 20 লেকচার গিফট। যাও দেখি কে পারো। প্রথম অ্যান্সার, এটা কোনো টাইম লিমিট নাই, যেহেতু আমার ভার্সিটির কোশ্চেন সেহেতু আমি টাইম লিমিট দিচ্ছি না, তো তোমরাই আমাকে উত্তরটা বলে দাও। টাইম নাই, টাইম লিমিট নাই, তোমরা টাইম দাও, তোমরা টাইম নিয়ে করো এটা। দেখি কে কে পারো। আমি আবারও বলি, এখানে যদি 100 জনও থাকে, আজকে 100 জনে আমি শেষ করে দিয়ে যাব। আমি ক্লাসটি কিন্তু রাখতেছি না, আসলে আমি ক্লাসটা রাখতেছি না, ঠিক আছে? তো সবাইকে আবারও বলতেছি, 32π/3 একজন বলেছে যে ভাইয়া 32π/3। আর কেউ 32π/3। দেখি কে কে অ্যান্সার করতে পারে আজকে। ফাইভ পাই বাই 30, 32π/30, 32π/3, 32π/3। দেখি কার অ্যান্সার ঠিক হয়। তোমরা কিন্তু ক্লাসগুলোকে শেয়ার করছো না, এটা কিন্তু খুব খারাপ জিনিস ভাইয়ারা। ক্লাস শেয়ার না করলে কিন্তু খুবই খারাপ জিনিস, আমি আবারও বলে দিচ্ছি। ক্লাস শেয়ার করতে হবে, প্রচুর ক্লাস শেয়ার করতে হবে, ঠিক আছে? সবাই ক্লাস শেয়ার করতে হবে। দেখি, আচ্ছা আর কেউ কি পারবা? দেখি আমি একটু করে দিই। দেখো, তোমার কাছে এই জিনিসটা বলা আছে যে আমরা জানি যখন উপবৃত্তের বৃহৎ অক্ষ এক্স অক্ষ বরাবর থাকে, এক্স অক্ষ বরাবর, তখন এ ইজ গ্রেটার দেন বি। এটা আমরা সবাই জানি। এখন উপবৃত্ত এ ই, তাহলে এ ই ইকুয়াল আমাদের কাছে কত বলা আছে ভাইয়া? বিন্দুর মানটা, কেন্দ্র কত বলা আছে? 19/3 বলা আছে, 19/3
3 বলা আছে। তাহলে আবার মাইনাস ই উৎকেন্দ্রিকতা ফোকাস বিন্দু কত বলা আছে 5 বলা আছে, ফোকাস বিন্দু বের করে ফেলো। তাহলে এইখান থেকে আমরা এ এর একটা মান আমরা পেয়ে যাব। এই মানটা আমাদের কাছে আছে, এখানে যদি 3 লিখি তাহলে 19 মাইনাস 15, আর আলটিমেটলি আমরা বলতে পারি 4/3। তাহলে এ ই এর মান আমরা পেয়ে গেছি এত। এখন আমি যদি শুধুমাত্র এর মানটাকে বের করতে চাই, উৎকেন্দ্রিকতা তোমার কাছে হাফ দেওয়া আছে, তাহলে এর মান হবে হচ্ছে আমার কাছে হাফ আছে তো, তাহলে এর মান হবে 4 × 8 8/3। তাহলে উৎকেন্দ্রিকতা যেহেতু তোমার কাছে হাফ দেওয়া আছে, তাহলে a = 8/3। সবাই একটু মনোযোগ দিও আমার সাথে, ঠিক আছে? 8/3। এবার একটু খেয়াল করো, তাহলে আবার একটু চিন্তা করি। আবার এখান থেকে দেখা গেলে একটু বলিস রে ভাই, আমি এবার আবারে যাব ই স্কোয়ার অর্থাৎ উৎকেন্দ্রিকতা স্কোয়ার মানে কি রুটটা উঠে যাওয়া। তাহলে 1 মাইনাস, এটা যেহেতু a ইজ গ্রেটার দেন b এর ক্ষেত্রে সূত্র হবে b²/a²। তো তুমি ভাইয়া এর মান জানো, আর কোনো কিছুর মান জানো, b এর মান তো তুমি জানো না, তাহলে আমাকে b এর মানটাকেই রিপ্লেস করতে হবে। তাহলে b এর মানটাকে যদি আমরা বের করতে পারি তাহলে আমাদের জন্য ইজি হয়ে যায়। তাহলে চলো আমরা b এর মানটাকে বের করি। b এর মান আসে 4√3, সরাসরি b এর মান আমি করে দিচ্ছি সরাসরি 4√3। তাহলে এবার উপকেন্দ্রের ক্ষেত্রফল বের করতে হবে, উপবৃত্তের ক্ষেত্রফল আসো, ক্ষেত্রফল পাই এ বি। তাহলে পাই ইন্টু এ এর মান কত 8/3 আর হচ্ছে হলো 4√3, 8/3 ইন্টু 4/√3। তো এবার অ্যান্সার করো কত আসে, আমাকে একটু বলে দাও, সবাই একটু বলে দাও। শেয়ার তো আছে, লাইক কমেন্ট শেয়ার সবই আছে, তোমরা কিন্তু শেয়ার করতে পারছো না। তো এইটার অ্যান্সার আসলে আমার কাছে কি কেউ উত্তর আদৌ বলছে? বিএন সাকিব বলেছে 30√3 পাই / 3। তো আমি একটু বলে দেই 30, সবাই আমার সাথে সাথে একটু লিখে নাও। তাহলে হচ্ছে হলো 4 × 32, 32√3 ইন্টু পাই ডিভাইড বাই আমাদের কাছে কত থাকে 9, সবাই লিখে রাখো, ডিভাইড বাই 9। এখন এখানে 3 সবাই লিখে রাখো 3, সবাই লিখে রাখো। অ্যান্সার কি 9 আর 3 স্কোয়ার করতেছি, তো 9 আসার কথা আমার কাছে, তো এখানে 9 আসার কথা। 32/9, 9 দাও, 9 আসবে এখানে মান। 3 × 3 = 9, 3 × 3 = 9, 9 × 4 = 32 √3 পাই, 3 × 3 = 9, হ্যাঁ 9 আসবে, হ্যাঁ 9 আসবে ভাইয়া, 9 আসবে, 9 ঠিক আছে, আমার হিসাবে একটু ভুল ছিল। তো এবার একটু খেয়াল করো, হ্যাঁ 9 হবে, আমি বলে দিয়েছি 9 হবে, এবার আমি 9 হবে ভাই, হ্যাঁ আমি 9 দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো এইটাই ছিল আমাদের এই সাস্টের 18-19 সেশনের কোশ্চেন। তো এই জিনিসগুলো একটু খেয়াল করতে হবে ভাই। আমি আমাকে রশিদ বলতেছে ভাইয়া কুয়েটের 18-19-এর প্রবলেম হচ্ছে, 17-18 একবার ক্লাস 18-19। তো আমি একটু বলে দেই, তোর কুয়েটের যে প্রশ্নগুলো হয় সেগুলো ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি, ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির কোশ্চেনগুলোকে তোমার কাছে হলো একটু মডিফাই করতে হয় বারবার। যতবার তুমি প্র্যাকটিস করবা ততবার তোমাকে প্রবলেম করতে হবে, ঠিক আছে। আমি আরেকবার একটু বলে দিই, তোমার কাছে এখানে বলা আছে এটা যদি এক্স অক্ষ বরাবর বৃহৎ অক্ষ হয় তাহলে এ ইজ গ্রেটার দেন বি করতে হবে। তাহলে এ ই মানে আমরা জানি উপকেন্দ্র। আমি বলে দিয়ে আসছিলাম উপবৃত্তের ক্ষেত্রে উপকেন্দ্রের সমীকরণ হচ্ছে +-a ই। তো আমি এখানে শুধুমাত্র প্লাসের দিকটা নিয়েছি, এ ই মানগুলো বসাই দাও। এটা কেন্দ্র আছে, বিন্দু আছে, ফোকাস দূরত্ব, সেখান থেকে বিয়োগ করলে আমার মান আসে 4/3। তাহলে এ আমার উৎকেন্দ্রিকতা ছিল হাফ, তাহলে এ ইর মান আসছে তোমার কাছে 4/3। এখন ই এর মানটা তো তোমার কাছে আছে হাফ, তাহলে এর মানটাকে বের করতে পারবা, হাফটাকে এখানে দাও, তাহলে 4 × 8/3, তাহলে 8/3। উপবৃত্তের ক্ষেত্রফলটা পরে চিন্তা করো। আবার ই এর মান উৎকেন্দ্রিকতায় আসো, তাহলে ই স্কোয়ার = 1 - b²/a²। বি এর মান জানো, এই বি এর মান তো জানো না, এর মান জানো, এর মানটাকে বসাই দাও, বসাই দিলে 4√3। তাহলে এবার দেখো উপবৃত্তের ক্ষেত্রফল হচ্ছে π/ab, তাহলে π/ab-র জায়গায় মান বসাও 32√3 পাই / 9। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমাকে একজন বলেছে যে ভাইয়া 32√3 π/9 আর = 32 পাই / 9, তো একই কথা। একটু ক্যালকুলেটর টিপো তো একটু, এক কথা কিনা।
ক্যালকুলেটরটা একটু টিপে আমাকে বলো ভাইয়াকে, দেখি আমি যে সেম কিনা। আরে বাবা এই যে একটু খেয়াল করো না, একটি ফোকাস বিন্দুর কথা বলা আছে 5,0, তাহলে বিয়োগ করবো না ফোকাস বিন্দু থেকে? আমি সূত্র পড়ায় আসছি না, এটা ফোকাস বিন্দু থেকে এ ই, আমরা এখানে পড়ায় আসছি না যে এ ই মাইনাস এ, ওই জিনিসটা আমি পড়ায় আসছি না, ফোকাস বিন্দু মানে শীর্ষবিন্দু থেকে, এই জিনিসগুলো তো আমি পড়ায় আসছি। ঠিক আছে, ওকে। তো আমি এবার একটু বলে দেই তোমাদের অ্যান্সারটা, এখানে যেহেতু 9-এ আছে, এখানে তোমরা একটা কাজ করতে পারো, এই অ্যান্সারটাকে ওকে 32 পাই বাই 3 বলছো। ঠিক আছে বাবা, ঠিক আছে, ওকে ঠিক আছে, আসো, প্রবলেম নাই, আসো। এবার যেটা বলছো সেটা ঠিক আছে, 32 পাই বাই 9, ঠিক আছে, ওকে একই। তো এখন আমাদের এই কোশ্চেনটা শেষ, এবার আমরা চলে যাব জগন্নাথ ইউনিভার্সিটির একটি প্রশ্ন। দেখো সবাই কি সুন্দর করে এই কোশ্চেনটা একটু বলে। আসো, জগন্নাথ ইউনিভার্সিটির একটি প্রশ্ন, ওকে আসো। আমরা এবার না 3 না, √3 না, এটা আসলে তুমি 9কে আসলে ভাঙাইতে পারো √3 দিয়ে, ওইটাও হবে সেম জিনিস, 9কেও তুমি ভাঙাইতে পারবা, আসো 3 স্কোয়ার দিয়ে তুমি ভাঙাইতে পারবা। আসো এবার আরেকটা ম্যাথে যাবো, লাস্ট ম্যাথ আজকের। আমার ফোনে চার্জ নেই। 4x² প্লাস 9y² ইকুয়ালস টু হচ্ছে 36। জগন্নাথ ইউনিভার্সিটির একটি প্রশ্ন, উপবৃত্তটির ক্ষেত্রফল কত? উপবৃত্তের ক্ষেত্রফল কত বর্গ একক? তো x² ডিভাইড বাই 9 প্লাস y² ডিভাইড বাই 4 ইকুয়াল 1। লিখে রাখো সবাই। তো আমি এই জিনিসগুলোকে এভাবে লিখতে পারি যে x² ডিভাইড বাই 3² প্লাস y² ডিভাইড বাই 2² ইকুয়াল 1, a ইকুয়াল 3, b ইকুয়াল 2। তো পাই a b, ক্ষেত্রফল বের করতে বলছে, পাই ইন্টু 3 ইন্টু 2 6 পাই, বসাই দাও 6 পাই, সবাইকে বসাই দাও 6 পাই বর্গ একক, 6 পাই। সাব্বাস, যারা যারা বলতেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ, 6 পাই। এবার হ্যাঁ, উপবৃত্ত রিলেটেড প্রবলেমগুলো মোটামুটি শেষ। তোমাদের কাছে আমি আরেকটা প্রশ্ন একটু বলতে চাই। প্যারামেট্রিক ইকুয়েশন আছে উপবৃত্তের ক্ষেত্রে, সেটা আসলে ঢাকা ইউনিভার্সিটির জন্য এতটা ইম্পর্টেন্ট না, তবে ইম্পর্টেন্ট তোমার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জন্য প্যারামেট্রিক ইকুয়েশন যেটা। তো ওগুলো একটু দেখে যাবা। কোনিক্সের হচ্ছে উপবৃত্ত পার্টটা পুরোটা শেষ করছি, ঢাকা ইউনিভার্সিটির অধিবৃত্তটা এতটা ইম্পর্টেন্ট না। বাই এনি চান্স একটা দুটো কোশ্চেন হয়, 10 বছরের মধ্যে মনে হয় 3টা কোশ্চেন হয়েছে অধিবৃত্ত থেকে, বাকি সব উপবৃত্ত পরাবৃত্ত যা যা আছে এগুলো থেকে হয়েছে। তো দারুণ, আমরা ক্ষেত্রফল বের করতে পারছি, সব কিছু শেষ। এখন তোমরা যারা ক্লাসে আসো সবাই একটু বলো যে আজকের লেকচারটা তোমাদের কাছে কেমন লাগছে, কি মনে হয়েছে, যে উপবৃত্ত নিয়ে আর কারো কোনো প্রবলেম থাকবে কিনা? জাস্ট এতটুকু একটু বলো ভাইয়াকে, ভাইয়ারে আজকে, যে ও মানে আমি ঘেমে গোসল হয়ে যাচ্ছে, এই গরমে শার্ট পরে ক্লাস নেওয়া। তো তারপর আমি 1 ঘন্টা 13-14 মিনিট ক্লাস নিচ্ছি, আর উপবৃত্ত রিলেটেড যে প্রবলেমগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি সলভ করার চেষ্টা করছি। কিছু প্রশ্ন যেগুলো খুবই ইম্পর্টেন্ট ছিল সেগুলো চেষ্টা করেছি, ঠিক আছে? তো তোমরা একটু বলো যে তোমাদের কাছে কেমন লাগছে এই ইয়াটা, আমি যে ঘাম দিছি, হাত পুরো ঘাম, ঠিক আছে? ইস রে, তো সবাই একটু বলো, ঠিক আছে? আর কারো কোনো প্রবলেম থাকলে ভাইয়াকে একটু বলে দিতে পারো। উপবৃত্তটা জাস্ট এতটুকু চিন্তা করতে পারো, ঠিক আছে? জাস্ট অধিবৃত্ত থেকে কিছুই না। অধিবৃত্ত উপবৃত্তের ক্ষেত্রে আমি জাস্ট একটা কথা বলে দেই, ভালো একটা কথা বলেছ। অধিবৃত্ত ঠিক আছে, আমি বলে দেই, প্যারামেট্রিক ইকুয়েশনটা আমাদের লাগে না। আমি আবারও বলে দেই, আমরা যে সঞ্চার পথ পড়েছিলাম, সঞ্চার পথে আমরা কিছু জিনিস ব্যাখ্যা করে আসছিলাম, বা আমি ক্যালকুলাসে যেদিন ক্লাস নিব ওইখানে আমি প্যারামেট্রিক ইকুয়েশনটা খুব সুন্দর করে বুঝাই দিব। কারণ আছে ভাই, কোনিক্সে প্যারামেট্রিক ইকুয়েশন লাগে না, তো আমি অধিবৃত্ত নিয়ে একটু বলে দেই। অধিবৃত্তের ক্ষেত্রে আর উপবৃত্তের মধ্যে দুইটার একটা বেসিক পার্থক্য আছে।
অধিবৃত্ত আর উপবৃত্তের মধ্যে একটা বেসিক পার্থক্য আছে। পার্থক্য হচ্ছে শুধুমাত্র তাদের দুইজনের মধ্যে উৎকেন্দ্রিকতাটাই চেঞ্জ। তাদের দুইজনের শুধুমাত্র উৎকেন্দ্রিকতাটাই চেঞ্জ। আমার কথাটা বোঝার চেষ্টা করো। তাদের দুইজনের মধ্যে শুধুমাত্র, ঠিক আছে, শুধুমাত্র উৎকেন্দ্রিকতাটাই চেঞ্জ। বাকি যেই সবগুলো কোশ্চেনের উত্তর আছে, মানে আরো যে 17টা আমার কাছে সমীকরণের সূত্র আছে, ওই সমীকরণের 17টা কোশ্চেন সেম। কথা কি আমরা বোঝাতে পারছি? অধিবৃত্ত উপবৃত্তের মধ্যে শুধুমাত্র এই উৎকেন্দ্রিকতাটাই চেঞ্জ। বাকি যেই কোশ্চেনগুলো আমি পড়তেছি সেখান থেকে ইম্পর্টেন্ট। আর একটা কথা বলে দিই, অধিবৃত্ত থেকে তোমরা পড়বা শুধুমাত্র অসীম তটের সমীকরণ। অসীম তটের সমীকরণ সবাই লিখে রাখো।